বেশ কিছু কথাবার্তা নিয়ে আমি আলাপ আলোচনা করব। এই আলাপ আলোচনাগুলোকে আমার মনে হয়েছে যে অনেকে মনে করে যে আর্মি ইজ অন দেয়ার ব্যাক প্যাডেল। আমি এটা মনে করি না। আমি এজন্য মনে করি না, আর্মির যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের সাথে অনেক অ্যাকমপ্লিস রয়েছে। দর্শকবৃন্দ, আমি ইংরেজি শব্দটা হলো অ্যাকমপ্লিস, আর অ্যাকমপ্লিস শব্দের বাংলা অর্থ হলো অপরাধের সহযোগী। এটা কি শুধু সেনাবাহিনীর মধ্যে সহযোগী ছিল নাকি তাদের বাইরেও ছিল? গুম এবং খুন এসব মামলায় সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা কর্মীরাও জড়িত ছিল। তাইলে গুম এবং খুনের মামলায় মাত্র হাসিনা শেখ এবং গালকাটা কামাল, ওরে আমি কি জন্য বলতাম, ওরে আমি বানরমুখ কামাল বলতাম। এই বানরমুখ কামাল ছাড়াও যেসব নেতা যারা গুম এবং খুনের সাথে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত ছিল তাদের নামে গ্রেফতারি পরোয়ানা এখনো জারি হয় না, কিন্তু জারি হতে কতক্ষণ? এবং যারা মনে করছেন সেনাবাহিনী অন দেয়ার ব্যাক প্যাডেল, আমি তাদেরকে বলবো না, তারা ব্যাক প্যাডেলে না। একটা কথা আপনারা মনে রেখেন, তারা তাদেরকে বাঁচানোর জন্য, তারা তাদের দেশের প্রতি দেশদ্রোহিতাকে লুকানোর জন্য তারা খুন করবে, গুম করবে, জখম করবে, মিথ্যা কথা বলবে, কোরআন শরীফ মাথায় নিয়ে মিথ্যা কথা বলবে। কারণ 54 বছরের ইতিহাসে এই প্রথম ইউনিফর্ম পড়া অফিসাররা তাদেরকে ডিফেন্ড করতে হচ্ছে যে আমরা দেশপ্রেমিক। গত 54 বছরের ইতিহাসে সেনাবাহিনীকে প্রথম দাঁড় করানোর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই গ্রেফতারি পরোয়ানা যদি মুজিব সরকারের আমলে হতো, এই গ্রেফতারি পরোয়ানা যদি খন্দকার মোস্তাক আহমেদের সময় হতো, এই গ্রেফতারি পরোয়ানা যদি জিয়াউর রহমানের সময় হতো, বাংলাদেশের তথাকথিত সেনাবাহিনী মোটেও সাহস পেত না হাসিনা আমলে তারা যা করেছে। তাইলে সেনাবাহিনীর অ্যাকমপ্লিস কারা? অফকোর্স আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অফকোর্স বিএনপির মোস্ট সিনিয়র কিছু নেতৃবৃন্দ। আজকের আমি এই বিষয়টার দিকে আলোকপাত এজন্য করব, এই বিষয়টাকে পিছনে ফেলা যাবে না। This is the milestone we wanted to reach for the last 17 years. And some of the folks in Bangladesh, they tried their best to reach this destiny for the last 54 years. আমার বাপ দাদা মুক্তিযুদ্ধ করেছে, আপনাদের বাপ দাদা মুক্তিযুদ্ধ করেছে বা করে নাই, বা আমার কেউ যুদ্ধ করেছে কি করে নাই, গত 54 বছরের হিস্ট্রিতে আমি আর আমার পয়েন্ট, আমার ফিঙ্গার পয়েন্ট করতে চাই না অমুকে রাজাকার অমুকে মুক্তিযোদ্ধা, কারণ আমার দৃষ্টিতে সবাই বাংলাদেশী। এটা নিয়ে আলোচনার কোনো স্থান নাই, কাল নাই, পাত্র নাই। আজকে জামাত কারা করে? আমার ভাই বোনরা করে। জামাত কারা করে? আমার প্রতিবেশী করে। জামাত কারা করে? আমার হিন্দু প্রতিবেশী জামাত করে। জামাত কারা করে? যারা সত্যকে পূজা করে। জামাত কারা করে? যারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। আপনারা বলবেন জামাতের ভিতরে খারাপ মানুষ নাই? অফকোর্স আছে জামাতের ভিতরে। আমার মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়েছে, ওনার জীবদ্দশায় দেখে গেছে কতগুলো মুনাফিক হাতের মুঠোয় মূর্তি নিয়ে নামাজ পড়ে। আমাকে অনেকে বলেছে যে ভাই, জামাতের ইসলাম আর সত্যিকারের ইসলাম এক না। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম গতকালকে, জামাতের জন্য কি আলাদা কোরআন শরীফ আছে? বলছে নাই। জামাতের জন্য কি আলাদা ফরজ নামাজ আছে? বলছে নাই।
জামাতের জন্য কি আলাদা কালেমা তাইয়্যিব, কালেমা শাহাদাত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ আছে নাকি? বলছে নাই। আমি বললাম তাইলে আমার সামনে জামাতের ইসলাম নিয়ে, খেলাফত আন্দোলনের ইসলাম নিয়ে, হেফাজত ইসলামের ইসলাম নিয়ে কোনো কথা আমার সামনে বলবেন না। আমার দৃষ্টিতে আমার রাসূলের শেখানো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা পড়ে এবং বিশ্বাস করে তারা আমার ভাই। এবং এটা যারা পড়েও না, হিন্দু প্রতিবেশী, খ্রিস্টান প্রতিবেশী, বুদ্ধিস্ট প্রতিবেশী, যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সার্বভৌমত্বের জন্য জীবন দিতে তৈরি, তারা আমার ভালো প্রতিবেশী, তারা আমার আত্মীয়। তাদেরকে পাশে নিয়ে যদি দরকার হয় আমি আটলান্টিক পাড়ি দেব। বিষয়গুলো নিয়ে আমি আজকের কথা বলতে চাচ্ছি। শুধু 28 জনের উপরে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইটস টিপস অফ এন আইসবার্গ। বিশাল এক বরফের এক খণ্ড বরফের উপরে, বিশাল এক বরফ খণ্ডের উপরে মাথায় শুধু একটা টিপসের উপরে টোক্কা দেয়া হয়েছে, যেখানে মাত্র 28 জনের নাম এসেছে। এই 28 জনের সাথে জড়িত শত শত দুর্নীতিগ্রস্ত দেশদ্রোহী কুত্তার বাচ্চারা গত 54 বছরে আমার দেশটাকে খোকলা করে খেয়েছে। এদের বিরুদ্ধেও আমাদের সবাইকে দাঁড়িয়ে বলতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন তাদের বিরুদ্ধেও অনতিবিলম্বে গ্রেফতারি পরোয়ানা জারি করে তদন্তটাকে কমপ্লিট করে, কারণ এরা আমাদের জাতীয় জীবনের ক্যান্সার। এটা নিয়ে আলোচনা করার জন্য আমি আজকের আমার সাথে যোগ দিতে বলেছি বিখ্যাত চিকিৎসক, বাংলাভাষী বিখ্যাত একজন চিকিৎসক, উনি আমেরিকা আছে বহুদিন, ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আমি ইনভাইট করেছি ডক্টর খন্দকার মাসুদ রহমান, আমি ইনভাইট করেছি উই আর দ্য পিপলের ডিরেক্টর অব অপারেশন নীরা, এবং আর এক আপুকে আমি ইনভাইট করেছিলাম বাংলাদেশ থেকে, তার নামটা আমি বললাম না, কিন্তু আমার হেডলাইন দেখে আমার মনে হয় উনি ভয়ে লুকিয়ে গেছেন। আমি অবাক হব না, তার নামটা আমি বললাম না, কারণ এর মধ্যে যদি আপুটা ঢুকে যায় আমি অত্যন্ত খুশি হব। আসুন আমরা সময় নষ্ট না করে আলোচনাটা শুরু করি। স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মুজিবুর রহমান মজুমদার। আপনাকে আজকের রোববার দিনের এই শোতে দেখে আমি অত্যন্ত ভালো ফিল করছি এবং আপনার সাথে আলোচনা করব। আমি অত্যন্ত অত্যন্ত ইমোশনাল এবং আমি জানি আপনার কাছ থেকে মূল্যবান কিছু বক্তব্য শুনবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আজকে এই অনুষ্ঠানে আহ্বান করার জন্য। আমার অভিনন্দন, সালাম, শুভেচ্ছা আমার সহ পার্টিসিপেন্ট নীরু এবং আপনার যারা দর্শক আছেন, এখন যারা দেখছেন এবং আগামীতে যারা দেখবেন তাদের সবাইকে আমার সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। নীরা, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, যদি আমি একটু আলোচনা শুরু করতে চাই। আলোচনাটা হচ্ছে, আপনি গতকালকেরও অনেক ব্যস্ততার মধ্যেও কিছুটা সময় দিয়েছিলেন, আপনি বিষয়টা জানেন। এখন আইসিটি, ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালে একটা নিয়ম করেছে, যে নিয়মটা হলো আগে কারো বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যুর আগে তাদের ইনভেস্টিগেশন শেষ করতে হবে, এবং যে মুহূর্তে তাদেরকে ইনডাইক্ট করবে, অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করবে, ওই মুহূর্তে তাদের আর কোনো চাকরি থাকবে না। সেটা সেনা অফিসার হোক, পুলিশ অফিসার হোক, র্যাব হোক, রাজনৈতিক নেতা, যে যেখানে আছে তাদের চাকরি আর থাকবে না, তাদেরকে কাস্টডিতে নেবে। এখন আইসিটির নতুন আইন অনুযায়ী তারা ইনভেস্টিগেশন অলরেডি কমপ্লিট করেছে। এই ইনভেস্টিগেশনের মধ্যে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, তারা যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে এদের জন্য গিলটি ভার্ডিক্ট পাওয়া অলমোস্ট স্ল্যাম ডান। তারা 95% শিওর তারা অপরাধী বলে চিহ্নিত ইতিমধ্যে হয়েছে। এখন গতকালকের অ্যাডভোকেট জেনারেল তার প্রেস কনফারেন্সে ঘেউ ঘেউ করে বলেছে
তাদেরকে আর্মি হেফাজতে নেওয়া হয়েছে, তারা আর্মি কাস্টডিতে আছে। 16 জনের মধ্যে 15 জন সারেন্ডার করেছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয় নাই। আপনার অভিজ্ঞতার আলোকে আপনি কিভাবে দেখেন, তাদেরকে কি অনতি বিলম্বে হস্তান্তর পুলিশের কাছে করা হবে, নাকি ওয়াকার গংরা এটা নিয়ে একটা ষড়যন্ত্র কন্টিনিউ করবে? ডক্টর মুজিব মজুমদার। ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। ডক্টর মাসুদ আমার অত্যন্ত স্নেহ ছোট ভাই, সে যে জয়েন করেছে, সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। ব্যস্ততার মধ্যে সে আসছে। আমার প্রথমত আমি আজকে আবারও আমি এই অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই। উনি একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে, একটা সাহসী বা আপনি বলতে পারেন দুঃসাহসী পদক্ষেপ নিয়েছে, যেটা অত্যন্ত জরুরি ছিল আমাদের দেশের জন্য। সাথে সাথে যারা প্রসিকিউটর আছেন, বিশেষ করে তাজিদ ইসলাম সাহেব এবং ওনার সাথে যারা আছেন, যারা আজকে এই জায়গাটাতে নিয়ে এসেছেন আমাদেরকে, এটা বেসিক্যালি প্রথম জিনিসটা আমাকে বুঝতে হবে যে দেশ জাতি দেখছে এবং এই সরকার দেখছে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। সে কি উর্দি পড়া নয়, এটা বিবেচ্য বিষয় নয় কোর্টের কাছে, আইসিটির কাছে এটা বিবেচ্য বিষয় নয় যে সে কে। সুতরাং এটা আমি অত্যন্ত মনে করি একটা বাংলাদেশ ইতিহাসে একটা বিশেষ মাইল ফলক, এটা একটা এক্সাম্পল, এবং এই এক্সাম্পলটা আগামী দিনে আসবে। এই আজকে যে জিনিসটা হচ্ছে এটা যদি এস্টাবলিশ হয়, ইনশাল্লাহ এটা হবে আগামীতে। কোনোদিনই কোনো উর্দি পড়ার লোক হোক আর নন উর্দি পড়ার লোক হোক, কেউই দেশে এই ধরনের জুলুম করার থেকে বিরত থাকবে, এবং সে যেই অর্ডার দেখ না কেন এই জিনিসটা একটা এক্সাম্পল হয়ে যাবে। আমি মনে করি যে এটা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। এখন মাত্র এটা জিনিসের শুরু হলো, এটার নিচে আরো অনেক কিছু আসবে। আজকে যে 15 জন আর্মি অফিসার সারেন্ডার করেছে, তারাই অনেক কিছু তাদের নিজেকে বাঁচাবার জন্য হলেও তারা অনেক কিছু বলবে, অনেক কিছু নিয়ে আসবে, এবং আস্তে আস্তে এই জিনিসটা ওই মৌচাকের মধ্যে বড় হতে থাকবে, আরো বিস্তার লাভ করবে, এবং এটা লাভ করতে হবে। কারণ যেহেতু আমরা বিশ্বাস করি কেউই নেয় মানে বিচারের ঊর্ধ্বে নয়, সুতরাং এরাতে 15 জন তো আর করে নাই, 15 জনের সাথে আরো হয়তো 1500 লোক এটাতে ইনভলভ ছিল, এবং প্রত্যেকেরই বিচার হতে হবে। এখন আসেন কথায়, যেটা আপনি আমাকে কোশ্চেন করেছেন, আইনত হলো যখন আপনি অ্যারেস্ট করবেন এটা পুলিশ হাতে হস্তান্তর করতে হবে। আমি মনে করি যে ওয়াকার সাহেব এবং ওনারকে যারা সাজেস্ট করতেছেন, এই জুলাই বিপ্লবের পরপর তারা ইনিশিয়ালি কতগুলি ভালো ডিসিশন নেওয়ার পরেও, আমি আপনার এই প্রোগ্রামে অনেক রিসার্চ করেছি, ওয়াকারকে আমি কখনই মনে করি না সে দেশপ্রেমিক। প্রথম দিন আপনাকে বলেছি, যখন সবাই ওনাকে নিয়ে চিলাচিলি করছে উনি দেশপ্রেমিক, আমি তখনই আপনাকে বলেছি না, আমি বিশ্বাস করি উনি দেশপ্রেমিক। এখন এটা আস্তে আস্তে প্রমাণিত হলো যে আসলে উনি দেশপ্রেমিক না, উনি হাসিনা প্রেমিক, ভারত প্রেমিক। এখন এইটাতে উনি যদি আবারও এদেরকে রক্ষা করার জন্য কনস্পিরেসি করেন বা কোনো ধরনের রং মুভ নেন, দেশ জাতি কিন্তু ওত পেতে বসে আছে। দেশ জাতি কিন্তু, এবং আর্মির ভিতরেও জুনিয়র অফিসার থেকে শুরু করে ইভেন সিনিয়র অনেক অফিসার যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসে, সবাই তার ভারতকে ভালোবাসে না, সবাই তার হাসিনা বা আওয়ামী লীগের লোক না, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসে, যারা সত্যিকার 100% প্যাট্রিয়ট, এবং যারা জুনিয়র অফিসার এবং সৈনিক যারা আছে, যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে এবং যারা জীবন দেওয়ার জন্য, দেশকে রক্ষা করার জন্য আর্মিতে জয়েন করেছে, আমি বিশ্বাস করি অত্যন্ত স্ট্রংলি আপনার এই জুলাই আন্দোলনের পরে, বিপ্লবের পরে, নৈতিকভাবে মোরালি এরা বাংলাদেশের সৈনিক সেনাবাহিনীর মধ্যে মেজরিটি, আমি মনে করবো মোর দেন 95% হলো প্যাট্রিয়ট, এবং তারা কোনোভাবেই এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করবে না। যতই ওয়াকার এবং তার গ্যাং ভারতের ইনস্ট্রাকশনে এবং হাসিনার ইনস্ট্রাকশনে যতই চেষ্টা করে এদেরকে রক্ষা করার জন্য, এটা আমি মনে করি এটা বুমেরাং হবে। উচিত ছিল ওয়াকার এবং এদেরকে বুঝা দেশের সেন্টিমেন্টটা কোথায়, এই যে স্বাধীনতা, যে দ্বিতীয় স্বাধীনতা, যে চেতনাটা কোথায়, এবং সেই জায়গাটাতে এসে এই সেনাবাহিনীকে সংস্কারের উদ্যোগ নেওয়া, এবং এই যে অন্যায়গুলো করেছে এগুলোকে যথাযথভাবে সেনাবাহিনী থেকে প্রসিকিউট করতে পারতো, এবং সেনাবাহিনী যেই অন্যায়গুলো করেছে তারা জনগণের কাছে, জাতির কাছে ক্ষমা যেতে পারতো। সেটা উনি না করে উনি করেছেন কি, যে এদেরকে
পালিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন, এদেরকে নানাভাবে সহযোগিতা করছেন, এটা একটা উদ্যোক্তা। আপনি কাজ করেন জনগণের, আপনাকে বেতন দিয়ে আমরা, আর আপনি কিনা আমাদের উপরেই জনগণের উপরেই চোখ রাঙাবেন, জনগণকে তোয়াক্কা করবেন না। আমি মনে করি সেই দিন চলে গেছে বাংলাদেশ থেকে। এটা 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 কোনো রাজনৈতিক দলের কোনো সরকার না। এবং ইউনূস সাহেব খুব কম কথা বলুন, চুপচাপ উনি ওনার কাজ করে যাচ্ছেন, এটা দেখিয়ে দিচ্ছেন উনি যে উনি কিছুকেই ভয় পায় না। এবং ওনার সাথে যারা আছে, প্রসিকিউটর যারা আছে, আমি তাদেরকে মানে এটা বাংলাদেশ হিস্ট্রিতে, অন্যদের সাথে সিভিলাইজ কান্ট্রিতে এটা অনেক সম্মানের কাজ যে এরকম একটা প্রসিকিউটর হয় এবং তারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে যেখানে বারবার সেনাবাহিনীর অভ্যুত্থান হয়েছে, সেখানে এত বড় একটা সাহসের কাজ করে এই আগানো, এটা আমি মনে করি ওনাদের বিশ্বাস হয়েছে যে জনগণ ওনাদের সাথে আছে। এবং আমিও বিশ্বাস করি জনগণ এই আইসিটির সাথে আছে, এই অন্তর্বর্তী সরকারের সাথে আছে। জনগণ আপনার সকল রাজনৈতিক দল এবং সকল আর্মি, ভারতীয় আধিপত্যবাদী যারা বিশ্বাসী, আর্মির পক্ষে নাই। এইটার কারণেই আমার মনে হয় ইউনূস সাহেব এবং প্রসিকিউটর সাহস পেয়েছেন এবং এই জায়গাটা আজকে নিয়ে এসেছেন জাতিকে। আমি আবারও আমার পক্ষ থেকে এবং সমগ্র বাংলাদেশের জাতির পক্ষ থেকে ওনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং ওনাদেরকে বলি কোন রকম আল্লাহকে ভয় ছাড়া কোনো কিছু ভয় না করে এগিয়ে যাওয়া এবং দেশে এক্সাম্পল তৈরি করা যে আমরা বাংলাদেশ একটা ছোট ক্ষুদ্র দেশ হলেও আমরা বিশ্বের বুকে সত্যকে, ন্যায়কে প্রতিষ্ঠা করার মতো আমাদের সাহস আছে। ধন্যবাদ। ওকে মুজিব ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। নীরা, আপনার কাছে আসার আগে আমি ডক্টর খন্দকার মাসুদ রহমান, আমি আপনাকে স্বাগত জানাবো। ভাই, ইউ লুক $1 million piece, মাই ব্রাদার অলওয়েজ লুকস 27 years old। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব আপনার আমার প্রতি এই মিথ্যা প্রশংসা করার জন্য, যেন আল্লাহ আপনাকে কোন রকম কোনো শাস্তি না দেন। আচ্ছা, এনিওয়ে, মুজিব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল ইউর লাভ এভরি টাইম। অ্যান্ড আপনার যত দর্শক, লক্ষ লক্ষ দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি, দিয়ে শুরু করছি। ওকে মাসুদ ভাই, আমি আপনার কাছে আসবো, কারণ আপনার কাছ থেকে আমি জিসটা আজকে চাচ্ছি। আমি আপনার কাছে আসছি। নীরা, এই আমাদের আইসিটির প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের সাথে ব্যক্তিগতভাবে আপনার সাথে পরিচয় হয়েছে, দেখা হয়েছে নিউ ইয়র্কে, মুজিব ভাইয়ের সাথেও হয়েছে, মাসুদ ভাইয়ের সাথেও হয়েছে। আচ্ছা, উনাকে সেনাপ্রধান মির্জাফর ডেকে থ্রেট করেছে যে কোনো গ্রেপ্তারি পরোয়ানা হবে না, তাদেরকে ওখানে হ্যান্ড ওভার করা হবে না, ওনাকে এই ক্যান্টনমেন্টে তাদেরকে রাখতে হবে, সবকিছু সো অ্যান্ড সো ফোর্থ। সবকিছু উপেক্ষা করে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল এবং তাজুল ইসলাম সাহেব এবং প্রধান বিচারপতি, তারা একত্রে কাজ করে একটা এক্সাম্পল তৈরি করলেন যে তাদের বিরুদ্ধে ফাইনালি গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। আপনার কাছ থেকে আপনার অনুভূতি একজন জনগণ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, আপনি কি দেখেন যে সেনাপ্রধান মির্জাফর এবং তার সাথে তল্পিবাহক 20 থেকে 25 জন বা 30 জন মেজর জেনারেল বা ব্রিগেডিয়ার জেনারেল, তারা কি এখনো ষড়যন্ত্র করবে, নাকি এসব আসামিদেরকে অনতিবিলম্বে পুলিশের কাছে হ্যান্ড ওভার করবে? আপনার কি মনে হয়? জি জাকির ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি খুবই হ্যাপি, মানে গত 4-5 দিন ধরে বিষয়টা একটু বাতাস পাইতেছিলাম। তাই কি বলবো, তাই সর্বপ্রথম মানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যে দোয়া, সেটা হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের প্রতি। এই যে খেলাটা, এই খেলাটা আজকে নতুন কোনো খেলা না। আপনি আমাকে প্রশ্ন করেছেন আসলে তারা আমাদের প্রশাসনের হাতে দিবে কি দিবে না, কিন্তু আমার কাছে যেটা সেটা হলো না দেওয়ার সম্ভাবনাই বেশি। এরা সবাই বর্ডার ক্রস করবে কোনো না কোনো ওয়েতে। তারা তাদের ঘাঁটিতে ওই দিল্লিতে অবস্থান তারা করবে। এটা আমাদের আপনার অনুমানটা ভুল না। একজন জেনারেল কবির আহমেদ অলরেডি জেনারেল ওয়াকারের পরামর্শে এবং তার সহায়তায় অলরেডি বর্ডার ক্রস করছে। আপনার অনুমান মিথ্যা না। তাই এটা হলো যে আমাদের জনগণের চোখে এই মির্জাফর ওয়াকার ধুলা অলরেডি দিয়েছে এবং দিবে।
এখন যদি এই অ্যারেস্ট ওয়ারেন্ট গুলো একের পর এক যদি দ্রুত করা যায় তাহলে একটা ভালো খেলা দেখা যাবে বাংলাদেশে। আমি আপনার সাথে খুবই ভালো উত্তর দিয়েছেন। আপনি আপনার কনক্লুশনের সাথে দেশের 90% জনগণ আপনার সাথে একমত। 626 জন অপরাধীকে ক্যান্টনমেন্টে রেখে তাদের কাউকে পুলিশের কাছে হ্যান্ডওভার করে নাই এই হারামজাদা ওয়াকার। ওকে নীরা, আমি আপনার কাছে ব্যাক করছি। মাসুদ ভাই, নীরার মন্তব্য শুনেছেন। এর ডক্টর মুজিব রহমানের ওনার আহ্বান শুনেছেন যে ওয়াকারের উচিত অনতি বিলম্বে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে যেন অনতি বিলম্বে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আপনি দেখেন কিনা যে গতকালকের অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান বারবার একটা কথা বলেছে, বাংলাদেশ আর্মি ইজ ফর ইনসাফ। কিন্তু আমার কথা হলো এই অ্যাডভোকেট জেনারেল হাকিমুজ্জামানের মতো একজন গাবুর সে কি করে নিশ্চিত করে যে আমরা ইনসাফ করাবো, আমরা ইনসাফের জন্য দাঁড়াবো? আর্মির কি ক্ষমতা আছে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করার? তারা হচ্ছে জনগণের প্রজাতন্ত্রের কর্মচারীদের একটা সংস্থা, বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সেখানে তারা সরকারকে সহায়তা করতে পারে ইনসাফের জন্য। তারা বলে আমরা ইনসাফের পক্ষে দাঁড়াবো, আমাদের কাছে সামনে ফেয়ারনেসের বাইরে কিছু যাবে না। এখন তার সব কথাকে বাদ দিয়ে আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে মাসুদ ভাই আপনি কি দেখছেন যে অপরাধীদেরকে খুব তাড়াতাড়ি পুলিশের কাছে হ্যান্ডওভার করবে নাকি ড্রামা করবে যেভাবে নীরা বলল? ওয়েল, আমরা যদি গত সমস্ত কার্যকলাপগুলো ফলো করি তাহলে পরে নীরার সন্দেহটা অমূলক নয়। এরকম ঘটনা ঘটেছে, কোনো ব্যাখ্যা নেই। 600 জন 500 জন ক্রিমিনাল চলে গেল, কোনো ব্যাখ্যা নেই কিভাবে গেল, কেন গেল। তারা চলে যেতে পারলো অলমোস্ট সবাই। এমনকি যখন এটার ওয়ারেন্ট বের হচ্ছিল, ডিক্লেয়ার হয় নাই, সামবডি লিকড ইট, লিক করে কিছু অফিসারকে জানাই দিছে, তখনই কবির আরো 2 জন ডিজিএফআই এর অফিসারের সহায়তায় তামাবিল দিয়ে চলে গেছে। So Kabir has left. He used to be the MSPM, মিলিটারি সেক্রেটারি ছিল এক সময়কার। তো MSPM পালিয়ে যেতে পারলো কিভাবে? আগেই জেনে গেছে সে তার নামে ওয়ারেন্ট আসতেছে। মূল ব্যাপারটা যেভাবে আমাদের দেখা দরকার এখন মনে হয় সেটা যে কখনোই কোনোদিন এরা ধরা ছোঁয়ার বাইরে ছিল সব সময়ের জন্য। এই উর্দিপরা অফিসাররা এবং সচিবালয়ের মহাসচিবরা যারা আর কি, তারা সবাই এই সময় ঊর্ধ্বে ছিল। তাদের বাচ্চারা সবসময় বিদেশে পড়াশোনা করেছে, তারা অত্যন্ত সৎ। তারা বাংলাদেশের যে কয়টা পয়সা পায় ওইটা দিয়ে চলে, কিন্তু বিদেশে তাদের বাচ্চারা মান্থলি $10,000 খরচ করে পড়াশোনা করে। সমস্ত সেক্রেটারি বেশিরভাগই দেখবেন যে বাচ্চা কাচ্চা বাইরে পড়তেছে। সো এরা কখনোই শাস্তির আওতায় আসে নাই, এদের এগেনস্টে কখনো কিছু করা যায় নাই। তো মানুষের একটা ধারণাই হয়ে যাচ্ছিল যে মনে হয় এদের এগেনস্টে কিছু করা যাবে না। সেটা পাল্টে গেল। প্রথম যখন এটা বের হলো, প্রথম থ্যাঙ্কস টু দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনালস ট্রাইব্যুনাল, যেটা চেয়ারম্যান মুর্তজা সাহেব, তারপরে শফিউল আলম মাসুদ, 3 জনের তো মেম্বার, আর আরেকজন হচ্ছে মনে হয় মহিদুল এনাম চৌধুরী। থ্যাঙ্কস টু অল অফ ইউ, ইউ আর কারেজিয়াস পিপল, যথেষ্ট সাহসী আপনারা, আপনার ন্যায় বিচারের পক্ষেই গিয়েছেন। তো এনিওয়ে, এটা যখনই চলে আসলো, প্রথম একটা সমস্যা ছিল, আপনারা সবাই জানেন, আপনার অনুষ্ঠানে আপনি নিজেও বলেছেন মনে হয়, যে অ্যারাউন্ড 55 or around 54 officers, including Wakar, it was 55 or 56 officers, the generals আর কি, they all sat down. আইডিয়া ছিল যে এটাকে কিভাবে প্রতিহত করা যায়। 5 জন খুব লাফালাফি করতেছিল যে আপনি আমাদের বাঁচান, আপনি আমাদের বাবা মা এটসেট্রা। ওই 5 জন সমস্যার মধ্যে আছে। আর অনেকে ছিল এটা নিয়ে ইনডিফারেন্ট, যে হলে পরে হবে। আর জুনিয়রদের মধ্যে যেটা হয়েছে 90%, আমি এটা অথেন্টিক শুনে তারপরে বলছি, যে 90% অফ মোস্ট অফ দি আর্মি পিপল যারা আছে, পিপল বলতে আমি মিন করছি অফিসার্স অ্যান্ড দি লোয়ার র্যাঙ্কিং পিপল ইনক্লুডিং সেপয়েস, দে অল লাভ ইট। যেটা দরকার ছিল, আর্মির মোরালকে, আর্মির গায়ে যে দাগ লাগিয়ে দিয়েছিল এই কতগুলো অফিসাররা, তারা বিভিন্ন রকম অন্যায় করেছিল, মোরাল নষ্ট হয়েছিল তখন, এখন না। যখন তারা একটা মানুষকে নিয়ে আটকে রেখেছিল বছরের পর বছর, তখন কোন এথিক্সে তারা ব্রিগেডিয়ার আজমিকে ধরে নিয়ে গেছিল? হোয়াট এথিক্স দে হ্যাড, হোয়াট কমপ্লেন দে হ্যাড? 8টা বছর আটকে রেখে ছেড়ে দিল। এইগুলা মোরাল নষ্ট হয় না?
এগুলো তো নষ্ট করেছিল। ওই যে দাগ লেগে গেছে আর্মির গায়ে, যে আর্মি এইগুলো করছে, এইটার থেকে পুনরুদ্ধার হবার জন্য আমার মনে হয় এটা হওয়া খুব দরকার ছিল, যার জন্য আর্মির সবাই এখন এটা লাইক করে। দে অল ওয়ান্ট যে আর্মির কয়েকজন বিপদগামী অফিসার যে সমস্ত অন্যায় করেছে, এর ভার, এর দায় আর্মি নিবে না। এর দায় মুক্তির জন্য হলে পরেও এদের এগেনস্টে এই কেস হওয়া উচিত, হয়ে গেছে। এখন ধরা পড়বে কিনা, এখন তাদেরকে পুলিশের কাছে দেবে কিনা, দ্যাটস এ ভেরি ক্যান ইউ প্লিজ, দ্যাটস এ কোশ্চেন, যে এটা আসলে হবে কিনা। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট বলা এখনো, কারণ দুইটা গ্রুপ হয়ে গেছে আর্মির মধ্যে, একটা ম্যাসিভ গ্রুপ। আজকে ওয়াকারের সুর পাল্টাচ্ছে কেন, আজকে অনেক অফিসারের সুর পাল্টাচ্ছে কেন? বিকজ তারা বুঝতে পারছে যে ঢেউটা, দি ওয়েভ ইজ এগেনস্ট দেম। এন্টায়ার ওয়েভ ওয়ান্টস এটার বিচার হোক। যারা একটা প্রমোশনের জন্য মানুষকে মেরে ফেলেছে, যারা একটা কিছু টাকা স্যালারি কিছু বাড়বে তার জন্য মানুষকে মেরে ফেলেছে, দে হ্যাভ জাস্ট কিলড। এই যারা, এদের কোথায় মোরাল, কোথায় এথিক্স, কোনটাই ছিল না। এর থেকে রক্ষা পাওয়ার জন্যই একটা বিরাট গ্রুপ কিন্তু এখন চাচ্ছে যে এদের বিচার হোক। অতএব আগে যেমন, আই এগ্রি উইথ নীরা ফার্স্ট অফ অল, যে হ্যাঁ তাদেরকে বিশ্বাস করা যায় না, কিন্তু আগে যেমন সহজ মানে অচিরেই ছেড়ে দিতে পারছে, এখন ছেড়ে দিতে ডিফিকাল্ট হবে। কারণ এখন বহু লোকজন আর্মির ভিতরে, বহু লোকজন দে ওয়ান্ট যে এদের বিচার হোক, তারা চাচ্ছে এইটা। এই টানাপোড়েনে, এই টাগ অফ ওয়ারে মনে হয়, মানে আমি আশাবাদী লোক সবসময় বলছি, আমার মনে হয় যে বড় সাইডটাই জিতবে, and probably they will be handed over against the will of some officers. তাদের ইচ্ছার বিরুদ্ধে হলেও খুব সম্ভব এদের বিচারটা হবে। আর এটা তো ওই যে মুজিব ভাই যে একটা বললো না, যে টিপ অফ আইসবার্গ, দ্যাট ইজ ভেরি ভেরি মাচ কারেক্ট। যতদূর আমি জানি, যতদূর আমি শুনেছি, এটা আসলেই টিপ অফ আইসবার্গ, আসতেছে, আরও আসবে। আপনারা দেখতে পারবেন যে একটার পর একটা, বাই ডিসেম্বর মানতেও, আমার কাছে আমি যতদূর শুনেছি, মানতেও এটা বাই ডিসেম্বর ইউ উইল সি মেনি মোর কেসেস। এতে জবাব দিতে হবে কার? অল দি চিফস, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটার জন্য দায় দায়িত্ব নিতে হবে। চিফ কিছু করে নাই হয়তো, বাট হি নিউ ইট, হোয়াই ডিড হি নট স্টপ ইট? এবং এর যারা রিলেভেন্ট যারা অফিসার আছে, যারা পার্সোনালি কিছু করে নাই কিন্তু তারা বলে নাই কেন, এটার জন্যও জবাব দিতে হবে। আপনি গতকালকের একটা মাসুদ ভাই গতকালকের একটা রিউমার ছিল যে সেনাপ্রধান ওয়াকার এবং তার স্ত্রীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমার এই রিউমারটা দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছে এই বেঈমান ওয়াকার আমাদেরকে খেদাইছে, এখন তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হইতেছে। এখন আমি এইমাত্র আপনি বলছেন আরো গ্রেফতারি পরোয়ানা জারি হবে, ইটস জাস্ট এ টিপস অফ অ্যান আইসবার্গ। আপনি কি বলতে চাচ্ছেন যে এই 15-16 জনকে কাস্টডিতে নেওয়ার সাথে সাথে সত্যিকারের ক্যান্সার যারা বাহিনী আছেন তাদের বিরুদ্ধেও হবে? তাদের ভিতরে কি আপনি মনে করেন আমাদের 3 বাহিনীর প্রধান জড়ায় যাবে? আপনার কাছ থেকে জাস্ট অনুমান নির্ভর একটা কথা শুনতে চাচ্ছি। এখন যদি অনুমান নির্ভর বলেন, তাহলে বলবো যে তাদের, যদি দেখেন যে এটা তো সবাই জানতো যে এই আয়না ঘরগুলি আছে, এখানে অত্যাচার করা হচ্ছে। বিভিন্ন অফিসাররা অনেক সময় শেখ হাসিনার কাছে গিয়ে বলছেও যে ওনাকে ছেড়ে দেই, উনি না করছে। তারপরে ইট ওয়াজ আ ওয়েল নোন ম্যাটার অ্যামং দি হাইয়েস্ট র্যাঙ্কিং অফিসার্স অফ আর্মি অ্যান্ড নেভি অ্যান্ড এয়ারফোর্স। এরা জানতো, দে নিউ দ্যাট দিস ইজ হ্যাপেনিং। এই জানার জন্য তাদের যে ডিউটি ছিল, they were bound by duty to stop it, to take measures against it. এগুলো না করে they allowed this to happen. এটার জন্য হলেও হয়তো বা জবাবদিহি করতে হতে পারে বলে আমি শুনছি। যারা, আমি এটা বলতে লাইক করি না যে বিশেষ মহলের কাছ থেকে শুনছি, আমি আসলে নাম বলে দিতে চাই সবসময়, কিন্তু এখন আমাকে পার্সোনাল রিকোয়েস্ট করছে যে নামটা বলেন না, আমাদের নাম বলেন না, নাহলে পরে আমি স্টেট নাম বলা টাইপের মানুষ আর কি। আমি ওই তৃতীয় পক্ষের থেকে শুনেছি, বিশিষ্ট মহল থেকে শুনেছি, এগুলো বলতে চাই না। আই ওয়ান্ট টু টেল দি নেমস স্ট্রেট ওয়ে। বাট আমি একটু আগে দুজনের সাথে কথা বলেছি, তার মধ্যে গুম খুম কমিশনের সাথে কথা বলেছি, তার মধ্যে আর্মি জেনারেলের সাথে কথা বলেছি। দে ডোন্ট ওয়ান্ট দেয়ার নেমস টু কাম আপ নাও বিকজ ইটস এ টার্ময়েল গোয়িং অন, ইটস এ হেভি টার্ময়েল। এটা একটা ভূমিকম্প, এটা সেক্স রেক্টরের নাচানাচি শুরু হয়ে গেছে আর্মির মধ্যে, যে দিস ক্যান হ্যাপেন। এটা কখনো ভাবে নাই তারা, না দিস ক্যান হ্যাপেন। যার জন্য আপনি আপনার কোশ্চেনের যেটা মূল কোশ্চেনের যেটা আনসার, সেটা হচ্ছে ইয়েস, মেনি পিপল উইল বি লায়াবল
তাদের কতদূর কি হবে জানি না, বাট লায়াবল হবে তারা, যে কেন তারা এটাকে স্টপ করার কোনো রকম কোনো পদক্ষেপ নেয় নাই। হোয়াট ওয়াজ দ্য রিজন? ওকে, ডক্টর মাসুদ আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর মুজিব আপনার কাছে আমি ব্যাক করব একটা বিষয় নিয়ে। ডক্টর মাসুদ এবং নিরুনিরা একটা কথা বলেছে যে তারা পুরানো হিস্ট্রি যদি আমরা ঘাটি, ওয়াকার 626 জন অপরাধীকে, ক্রিমিনালকে উনি জামাই আদরে রেখে একজন একজন করে পালিয়ে যেতে উনি সহায়তা করেছেন। এই ওয়াকার নিজে গুম খুন সুপারভাইজ করেছে। উনি সেনাপ্রধান থাকাকালীন হেলিকপ্টারের থেকে জনগণের বুকে গুলি চালানো হয়েছে। এই ওয়াকার আমি দেখি না যে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে ইজি ভাবে হ্যান্ড ওভার করবে, আমি এটা দেখি না। কিন্তু আপনি কি মনে করেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাজুল ইসলাম সাহেব এবং ডক্টর খলিল তারা এবং জনগণের পুরো সাপোর্ট নিয়ে আর্মিকে পুশ করতে পারবে তাদেরকে হ্যান্ড ওভার করার জন্য? আপনি এটা দেখেন কিনা? আমি বিশ্বাস করি যে সে হ্যান্ড ওভার করবে, কারণ সে হি ইজ ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। সে অলরেডি অনেকগুলো অপকর্ম করে ফেলেছে। এইটা যদি সে করে তার মানে সে কোর্টকে ভায়োলেট করতেছে, কোর্টের অর্ডারকে ভায়োলেট করতেছে। এবং এই কোর্টের অর্ডার কিন্তু আপনি জানেন হতো যে আইসিটির ল গুলো অ্যাবভ দ্য কনস্টিটিউশন। এখানে আপনি লয়ার এগেনস্টে কোনো অ্যাপিল করতে পারবেন না, এই লয়ার এগেনস্টে কোনো সুপ্রিম কোর্টে বা কোনো কোর্টে যেতে পারবেন না। দিস ইজ ডিফারেন্ট কাইন্ড অফ ল, এই আইসিটির লটা। তো এটাকে যদি আপনি ভায়োলেট করেন, ওর যত অপকর্ম আছে তার চেয়ে বড় একটা অপকর্ম সে নিজে তৈরি করে ফেলবে আইসিটির কাছে, যে হি ভায়োলেটেড দিস ল, যেটা কনস্টিটিউশনের ইয়ে করে আপনি সুপ্রিম কোর্টে যে কিছু করতে পারবেন না। সো সে যদি বুদ্ধিমান হয়, এবং আমি বিশ্বাস করি তার কিছুটা হলো বুদ্ধিমত্তা আছে, সে কারো ইন্ধনে যদি করে নিজের ঘাড়ের উপর এটা নেয়, সে সারা জীবনের জন্য জেলে পুষবে অথবা ফাঁসি হয়ে যেতে পারে। ডক্টর মুজিব আপনাকে আমি একটু, আপনি বেয়াদবি নিবেন না, আমি কথাটাকে এভাবে বলতে চাই। অলরেডি ওনার বিরুদ্ধে একটা কেস আইসিটি সহ অন্যান্য জায়গায় তৈরি হয়ে আছে যে 626 জন ক্রিমিনালকে নিজ দায়িত্বে উনি পালাতে সাহায্য করেছে। বিশাল একটা মামলা, তাদের সকল অপকর্মের দায়ভার তার উপরে গেছে। এখন এই মুহূর্তে ওয়াকার যদি এই 23 জন বা 28 জনকে পালাতে সহায়তা করে, আপনার মনে হয় না আইসিটির আর কোনো রাস্তা থাকবে না? তাইলে ওয়াকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং নৌবাহিনী বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাইট হইতে জারি হবে, করতে বাধ্য হবে। এবং করার সাথে সাথে আপনার তাকে ফায়ারও করা দরকার হবে না, যেহেতু ল হলো দ্য মোমেন্ট ইউ ইন্ডাইক্ট দেম তাদের চাকরি চলে যাবে। এখানে ইউনিস সাহেবকে তাকে ফায়ার করতে হবে না, আর আপনার সকল চুপ্পুকে তাকে ইয়ে করতে হবে না, কারণ অটোমেটিকলি দ্য মোমেন্ট ইউ ফাইল এ কেস এগেনস্ট দেম, অটোমেটিকলি তার চাকরিচ্যুত হয়ে যাচ্ছে, অটোমেটিকলি তাদের উর্দি ইয়ে থেকে চলে যাচ্ছে গায়ের থেকে, এবং অটোমেটিকলি তাদের কমান্ড কেউ মানতে বাধ্য না। সো ইটস এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন, সেও জানে এটা। সে যদি এটাকে অবাধ্য হয়, এটাতে সাথে সাথে আইসিটির থেকে আপনার তার এগেন্সট ইন্ডাক্টমেন্ট হবে, সাথে সাথে তার চাকরি চলে যাবে, এবং হিল বিকাম এ সিভিলিয়ান, এবং সেখানে সে কোনোভাবেই তাকে প্রোটেক্ট করতে পারবে না। সুতরাং এই কোর্ট ইজ এ ভেরি ডিফারেন্ট কোর্ট। এটার এখানে এটা ইটস নট ইজি, এটা ছেলে খেলার ব্যাপার নয়। আপনি দেখেন যে 15 জন যারা কাজে ছিল, যারা কর্মরত ছিল, তাদের অলরেডি চাকরি চলে গেছে, তাদের অলরেডি চাকরি চলে, দি বিকাম নাও সিভিলিয়ান। এবং আপনি যদি আটকিয়ে রাখেন, আপনি ক্যান্টনমেন্ট রেখে দেন তাদের হেফাজতে, তাহলে আপনি ইউ আর বেসিক্যালি প্রোটেক্টিং এ ক্রিমিনাল। সুতরাং এখানে 15টা কেস আসবে শুধু আপনার ক্রিমিনাল কেস সেভ করার জন্য। তারপর আপনি আইসিটি লকে অমান্য করার জন্য ইউ লুজ ইউর জব রাইট অ্যাওয়ে, এবং ইউল বিকাম এ সিভিলিয়ান টু। তো এই যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আছে, আমি বিশ্বাস করি আপনি যে কথাটা বললেন যে সে করবে কিনা, আমার কাছে মনে হয় না যে সেটা করতে পারবে, কারণ দেন হি উইল পুট হিমসেলফ ইন এ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। এবং সে হাসিনার জন্য করে নাই, হ্যাঁ, হাসিনাকে বাঁচাবার জন্য সে বাঁচিয়ে দিচ্ছে ঠিকই, কিন্তু হাসিনার গদি রক্ষা করার জন্য সে তার জীবন দেয় নাই। আমি মনে করি না যে এই 15 জনের জন্য সে তার জীবনটা দিবে। সে ফাঁসির কাছে ঝুলবে 15 জন, এমন কোন 15 জন তার জন্য এতটা ইম্পর্টেন্ট না যে সেটা এই বোকামিটা করবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো
আপনাকে একটু হিস্ট্রি যদি বলি, আমি এই কথাটা কেন বলতেছি একটু বুঝতে চেষ্টা করেন। দেখেন 15 আগস্টে যখন হত্যাকাণ্ডটা হয়, জনগণ যেহেতু হত্যাকাণ্ডের পক্ষে ছিল, এই জন্য কোনো বিপ্লব হয়নি, কোনো ওই সেনাপ্রধানদের সেনাবাহিনীর এগেন্সে কোনো রকম হয়নি, উচ্চবাদ হয়নি। একইভাবে 7 নভেম্বরে জনগণ রাস্তায় নেমে এসেছে এবং আর্মি শিবাজী বিদ্রোহকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। জিয়া রহমানকে যখন মারা হয় তখন কিন্তু আর্মি কুটে সাকসেসফুল হয় নাই, কারণ জনগণ রাস্তায় নেমে এসে পড়েছিল। কিন্তু 7 তারিখে যখন এরশাদ সরায়, যেহেতু এটা বিএনপির ভিতর থেকে কিছু লোকের গাদ্দারি কারণে হয়েছে এবং আওয়ামী লীগ যেহেতু পিছনে ষড়যন্ত্র ছিল, এই জন্য বিএনপি রাস্তায় নামে নেই, জনগণ রাস্তায় নামে নেই, এরশাদ সাকসেসফুলি ব্লাডলেস কু করে ফেলছে। কিন্তু প্রতিটা ক্ষেত্রে যদি আপনি দেখেন, জনগণ যখন থাকে সচেতন, জনগণ যাতে যেই পক্ষে থাকে সেই পক্ষের এগেনস্টে আর্মি কেন, আর্মি তো বড় দাদা আসলে কিছু করতে পারবে না। আজ জনগণ এটার পক্ষে, 95% জনগণ এটার পক্ষে আছে। সুতরাং যতদিন এই জনগণের পক্ষে থাকবে, এই আপনার কি নামে ওয়াকার যত বড় বড় কথাই বলুক, যত ট্যাঙ্কি নামাক রাস্তাতে, কিছু করতে পারবে না। আমি আপনার কাছে ব্যাক করছি। নিরুনিরা, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করি। আপনার মনে আছে গোরখোদক আব্বাস ইলিয়াস আলীর গুম নিয়ে সে কথা বলেছে? বাই দ্য ওয়ে, আপনাকে একটু মনে করায় দেয় নিরা, এখন যে মামলায় যেসব অফিসারদেরকে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এরা কিন্তু ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আজমির গুমের সাথে যারা জড়িত ছিল। এখন গোরখোদক আব্বাস ওপেন মিডিয়াতে বলেছে যে ইলিয়াস আলীর গুমের সাথে আওয়ামী লীগ বা সরকার জড়িত না, এর সাথে জড়িত বিএনপির কিছু নেতারা। এর অর্থ কি জানেন? মির্জা আব্বাস স্বয়ং ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত ছিল, কারণ ইলিয়াস আলী এবং হারিস চৌধুরী গোরখোদক আব্বাসের পরিবহন বাণিজ্যে, পরিবহন চাঁদাবাজিতে, টেন্ডারবাজিতে ভাগ বসাইতে চাইছে। শাহজাহান খান এবং মির্জা আব্বাস এরা সবাই একত্র হয়ে ইলিয়াস আলীর গুমের জন্য, খুনের জন্য হাসিনাকে কনভিন্স করেছে। জিয়াউল হাসান, জেনারেল জিয়া তাদেরকে একত্রে করেছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই গুমের সাথে জড়িত থাকার জন্য 16 জন আর্মি আফসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ডক্টর মাসুদ রহমান বলেছে ভবিষ্যতে ওয়াকারের বিরুদ্ধেও হতে পারে, কিন্তু এই গুমের সাথে তো আপনার দলের নেতা গোরখোদক আব্বাসও জড়িত ছিল। এখন আপনি কি অবাক হবেন যে এর পরে গোরখোদক আব্বাস, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ এদের সবার বিরুদ্ধে যদি গ্রেফতারি পরোয়ানা জারি হয়? কারণ এরা প্রত্যেকেই হাসিনার সাথে গণভবনে গিয়ে আড্ডা মেরেছে এবং গুম খুনের পরামর্শ করেছে। আপনার কি মনে হয় নিরুনিরা? নিরা, আপনার মাইক্রোফোনটা অফ। ওকে, আমি অন করছি। ওকে, বলেন। খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট আপনি তুলছেন, সেটা হলো আপনি যদি গোড়াঘাটে যান তাহলে দেখবেন এটা হলো ভারতের নীল নকশার খেলা। আর এখানে ভিলেন আছে বাংলাদেশের, এই যে কজনের নাম আপনি বললেন সিভিলে, এরা হলো ভিলেন। যখন যে পাত্রে যেভাবে অ্যাক্ট করতে বলছে তারা ঠিক সেইভাবে অ্যাক্ট করেছেন। কারণ এই আর্মি কখনো, আর্মি কারা? এরা হলো বাংলাদেশের নিরাপত্তার জন্য, বাংলাদেশের জনগণকে নিরাপত্তার জন্য হলো আর্মি, এবং সেই আর্মি ভারতের ইন্টারেস্ট প্রোটেক্ট করছে এবং আজ অবধি সেটা করে যাচ্ছে। এটার কোনো পরিবর্তন আমরা গত 16-17 বছর থেকে শুরু করে লাস্ট 16 মাসের কথাও যদি বলেন তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এখানে আপনি গোড়াঘাটে ওই নীল নকশাটা নিয়ে আসেন না কেন? নীল নকশায় যে এখনো সামনে কিছু নাই সেটা তো আমরা বিলিভ করতে পারছি না। আজকে আপনি বলছেন যে তারা বর্ডার ক্রস করবে না, 16 জন কেন? এই 16 জনের পিছনে আরো আসবে, কিন্তু এই 16 জনের কথা সামনে বলে, কারণ এই 16 জন হচ্ছে কিন্তু ওইভাবে হেলিকপ্টারে যাওয়ার মতো 16 জনেরা, এদের কিন্তু কেউ একটা মানে তাদের টাচও করতে পারবে না। আপনি 650 জনের কথা বলছেন, ওই 650 জনের সাথে এদেরকে কম্পেয়ার করতে পারবেন না। এই 16 জন যারা, এরা মনে করবেন যে ভারতের আর্মির প্রেতাত্মা এখানে বসে আছে,
এই 16 জনের ভিতরে ভারত পেতাত্তা বসে আছে, এরা হেলিকপ্টারে যাবে, এরা ওপেন চলে যাবে। যেমন বিডিআরের হত্যাকাণ্ড ঘটিয়ে তারা যেরকম এই যে দাদা বাবুরা আমাদের বাংলাদেশের গাধা বাবুদের মলমূত্র ছেড়ে দিয়ে চলে গেছেন, ঠিক সেইভাবেই এই 16 জন যাবে। কিন্তু এই 16 জনের পিছনে আরো যে যাবে এবং তাদের মধ্যে যে ভিলেন আছে, এই 16 জন যাওয়ার পর তারা অটোমেটিক চলে আসবে। তো এই যে যাওয়া আসার সাবজেক্ট যত কথাই বলেন না কেন, আর আজকে এই মীর জাফর ওয়াকারের কথা বলবেন, সে হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে, এখন তার পালা। ওকে নীরা, ভালো বলেছেন। ডক্টর মাসুদ রহমান, আপনার কাছে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, গুম খুনের উপরে এই প্রথম অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। এখন আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, আমি ইমোশনাল না হয়ে, ইলিয়াস আলীর গুমের কথা নিয়ে যখন আলাপ আলোচনা হয়, গোরখতক আব্বাস হঠাৎ করে বলে বসলো যে এর সাথে আওয়ামী লীগ জড়িত না, এর সাথে সরকার জড়িত না। অর্থাৎ সে জানে গুম কারা করেছে। কেন জানে? কারণ সে নিজেই ইনভলভ ছিল এই গুমের সাথে। এখন আরেকটা কথা আমি বলি, খুবই ইম্পর্টেন্ট, $1 মিলিয়ন ইনফরমেশন। এস আলম যখন চট্টগ্রামে যে ইলেকট্রিসিটি উৎপাদন কেন্দ্র করেছে, ওইখানে ওই এস আলমের এই ইলেকট্রিসিটি উৎপাদন কেন্দ্রে এটা ম্যানেজ করতো বিহাইন্ড দ্য সিন বিএনপির সালাউদ্দিন। এবং আপনি কি জানেন, এই বিএনপির সালাউদ্দিন এস আলমের বিদ্যুৎ কেন্দ্র মেইনটেইন করতে গিয়ে ওখানকার লোকাল চেয়ারম্যানকে গুম করেছে। জামাতের নেতাদেরকে বিল্ডিং এর উপর থেকে ধাক্কা মাইরা লাথি মাইরা ফালায় দিয়া জীবনে মাইরা ফালাইছে, খুন করছে। এবং বিএনপি 23 জন না 24 জন পার্বত্য চট্টগ্রামে তাদেরকে শান্তি বাহিনীর সহায়তায় গুম করাইছে। এখন যাদেরকে গ্রেফতার করাইছে মাসুদ ভাই, ইনফরমেশন তো বেরোইলে বলবে যে সালাউদ্দিন হইছে আর্মির সহযোগী ছিল ওই গুমের সাথে, গোরখতক আব্বাস গুমের সহযোগী ছিল, আমির খসরু মাহমুদ এই গুম খুনের সাথে জড়িত ছিল, আলাপ আলোচনা করেছে। তাইলে শুধু আর্মির জন্য গ্রেফতারি পরোয়ানা জারি হবে, কিন্তু বিএনপির যেসব নেতারা গণভবনে গিয়ে হাসিনার সাথে গুম খুনের ষড়যন্ত্র করেছে, আপনার কি মনে হয় না তাদের নামও চলে আসবে? এটা জাস্ট ম্যাটার অফ টাইম। ডেফিনেটলি তাদের নাম আসবে, তাদের নাম আসার প্রক্রিয়াও চলছে। আসবে না তা ডেফিনেটলি আসবে। কারণ দেখেন এখন সব দিক থেকে বেরোচ্ছে। ইভেন ক্যাপ্টেন শাহনাজ হ্যাজ অলরেডি টোল্ড যে শেখ হাসিনার সঙ্গে 5 জন বিএনপির বড় বড় নেতা রেগুলার যাওয়া আসা করতো, দেখাশোনা করতো। এবং এটা বাইরের রুমে না, শেখ হাসিনার 2টা রুম ছিল, একটা বাইরে সবার সাথে কথা বলা, একটা হচ্ছে অত্যন্ত খাস কামরা। এই খাস কামরা যেত 5 জন, এই 5 জন পালাক্রমে একসাথে যেত না, এরা যেত, যে তারা দে ইউজ টু মেক ডিফারেন্ট প্ল্যান্স, তারপরে নতুন নতুন গুমটুম এগুলো হয়ে যেত আর কি। সো দিস অল পিপল বিএনপির এই যে বড় বড় নেতাদের যাদের কথা বললেন, তারা যে জড়িত ছিল, ইট উইল কাম আউট, ইট উইল বি ডিগড আউট। এবং তখন অলরেডি চলছে, প্রক্রিয়া চলছে, সো ফার আই নো। এবং দে উইল বি ইনভলভড। আমি আপনার যদি অনুমতি করেন, আমি মুজিব ভাইয়ের একটা কথাকে একটু এনফোর্স করি। মুজিব ভাই যেটা বলেছেন আমি এনফোর্স করি, সেটা হচ্ছে যে মুজিব ভাই যে বললেন যে যেটা অ্যারেস্ট যাদেরকে করেছে তারা তাদেরকে দিয়ে দিবে বলে উনি বিশ্বাস করেন। আমিও বিশ্বাস করি। কেন আমি বলি, নিরুনিরের সন্দেহ ঠিক আছে, কোনো সন্দেহ নেই, আমি ওটা নেগেট করছি না। বাট আমি যেটা বলতে চাচ্ছি, আগে যখন 520 জন বা 22 জনকে পার করে দেয়, তখন কিন্তু জনমত যায়নি তার এগেনস্টে, বা কিভাবে যাবে এটা কেউ জানতো না, যাবে কিনা তাও জানতো না। এই বাধাগুলো ছিল না। আর্মি কোনো বাধা দিচ্ছে না, আর্মি কোনো তার সামনে কোনো অবস্থাকল না, সে একেবারে স্বাচ্ছন্দ্যে পার করে দিছে। ওই স্বাচ্ছন্দ্যটা এখন সে এনজয় করতে পারছে না, হি ক্যানট। এখন তার সামনে 2টা বড় বড় জিনিস। একটা হচ্ছে মুজিব ভাই যেটা বললো, কোর্টের আইন। আপনি যে যখনই কোর্ট বলবে অ্যারেস্ট করো, সে যদি তার বিরুদ্ধে কাজ করেছে, contempt of court immediately gets him out of his job, and so তার কমান্ড তখন কেউ মানবে না। So he's in a very very dire situation
সিচুয়েশনটা খুব ভালো না, সে খামাখা এই পথে আসে নাই, আঙ্গুলটা একটু বাঁকা হয়েছে তো এই জন্য সে উঠতেছে এখন আর কি। তো ব্যাপারটা এখন ভিন্ন রকমের। ইট ইজ তারপরে তার দুইটা জিনিসকে ফেস করতে হচ্ছে, একটা কোর্টের আইন, একটা আর্মি। সলিড আর্মি যদি থাকতো তার সাথে, সলিড তার কথাই চলবে সব, তাহলেও একটা পদক্ষেপ সে হয়তো নিতে পারতো। আর্মি ইজ নট সলিড, কয়েকজন জেনারেল ছাড়া নোবডি ইজ উইথ হিম, এটা সেও জানে, এটা প্রফেসর ইউনুস জানে, এটা কোর্ট, এটা সবাই জানে। Everybody knows it, that people of almost all the members of Bangladesh Army patriotic সমস্ত লোকজন হচ্ছে দেশপ্রেমিক। এই দেশপ্রেমিকরা তারা এটার বিচার চায়, ওদেরকে বাদ দিয়ে এই বিচার না করতে দিয়ে যাওয়াটা, এই বাধাগুলো তার সামনে এখন আছে। আগে যে বাধা পায় না এই 526 জন বা 626 জনের জন্য, এখন তা নয়, এখন পথটা খুব অমসৃণ, এই পথে মুভ করাটা তার জন্য খুব রিস্ক হয়ে যাবে। একটা জিনিস মনে রাখতে হবে যে যখন ওয়ারেন্ট বের হয়, যেটা মুজিব ভাই একটু আগে ইঙ্গিত দিলেন, হি ক্লিয়ারলি সেড দ্যাট ম্যাজিস্ট্রেট কোর্টের ব্যাপারটা কি, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন, কোনো প্রমাণের কিছু দরকার না, একজনের নামে কেস করলেন, তাকে অ্যারেস্ট করা হবে, তখন তার উপরে বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশন চার্জশিট হলে তাকে রাখবে, চার্জশিট না হলে তাকে ছেড়ে দেবে। এটা হচ্ছে নর্মাল একটা কেস ইন ম্যাজিস্ট্রেট কোর্ট। দ্যাট ইজ নট দি কেস ইন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর ট্রাইব্যুনাল। ওখানে আগে প্রমাণ সংগ্রহ করতে হবে, ইউ মাস্ট গেট এভরিথিং ইন, সমস্ত ইনভেস্টিগেশন কমপ্লিট করে ইউ আর শিওর তখন দিবেন। তারা তখন আমলে নিবে কিনা, এই কেস দেখার পরে আমলে নিচ্ছে কিনা, একটা কথা দেখছেন, বলছে উনি আমলে নিয়েছেন, তার মানে হি ফাইন্ডস ইট ফুললি জুডিশিয়ালি, it is okay to take this case enforceable. তার মানে আপনি ধরে নিতে পারেন যাদের নামে ওয়ারেন্ট হয়েছে, ইটস ডেফিনিট দ্যাট দে উইল বি প্রুভেন গিলটি, একদম ডেফিনিট। ওই প্রমাণ নিয়েই তারপরে এই কেসটা করা হয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নর্মাল ম্যাজিস্ট্রেট কোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অর ট্রাইব্যুনাল, এই ডিফারেন্সটা আছে আর কি। সো এই সমস্ত কারণে ইটস ভেরি ডিফিকাল্ট। ওইখান থেকে যখন চলে আসছে, এটা খুব, ওরা করবে না তা না, নিরুনিরার সাথে একমত, হ্যাঁ ওরা করার চেষ্টা করবে, বাট এখন আর চেষ্টা করে লাভ নেই। এখন ওই যে শেখ হাসিনার গদি বাঁচাতে পারে নাই নিজের জীবনের জন্য চিন্তা করে, সেই 15 জনের জন্য নিজেকে বিপদে ফেলবে বলে আমি মনে করতেছি না। ইয়েস, সে ডাবল গেম খেলে, যেমন আপনি, আই এম শিওর আপনি এটাতে আসতে যাচ্ছেন এবং আপনি আমার থেকে এই ব্যাপারে ভালো জানেন, সেটা যে সে বিএনপির কিছু অফিসারকে, আর্মির কিছু অফিসারকে বিএনপির সাথে যোগাযোগ করাচ্ছে, এবং সে আর্মি অফিসার নিজে যোগাযোগ করতেছে, তা না, হি ইজ ডিরেক্টেড বাই ওয়াকার, যার কথা আপনি বলবেন বলে আমি মনে করছি। হি ইজ ডিরেক্টেড বাই ওয়াকার, যে তুমি যে যোগাযোগ করো, এবং ওয়াকার বলতে আমি জানি না, আই ডোন্ট নো, দ্যাটস হাউ এই ডাবল গেমটা সে খেলে আর কি। মাসুদ ভাই, আপনি ওই স্পটটা এসেছেন, আমি একটু টাচ করি এটার উপরে, আপনি যদি একটু কিছু বলেন। ওয়াকার বিএনপির এই মুহূর্তে ভারতপন্থী যারা আছে তাদেরকে কোলে নিয়ে উনি ঘুমাচ্ছিলেন। ইন্ডিয়ান হাই কমিশন এবং বঙ্গভবন, এদের রঙ্গলীলা, রঙ্গমঞ্চটা হচ্ছে বাংলাদেশে এখন বঙ্গভবন অথবা ইন্ডিয়ান হাই কমিশন। খুব টপ সিক্রেট হইলে ইন্ডিয়ান হাই কমিশনে যায়, কারণ ওটা ডিপ্লোম্যাটিক জোন, ওখান থেকে তথ্য বাইরে যাবে না, এটাই তাদের ধারণা। এখন ওয়াকার কি করেছে? ওয়াকার দেখেছে আমির খসরু মাহমুদ এবং গোরখদ আব্বাসের পজিশনটা একটু ঢিলা ঢালা, তারা ওপেন হয়ে গেছে, এক্সপোজড। তখন আমেরিকা থেকে মির্জা ফখরুল দেশে যাওয়ার সাথে সাথে তাকে 1-on-1 মিটিং এ ডেকেছে। এখন মজার কথা, এই মিটিং এর প্লেসটা কিন্তু কেউ ডিসক্লোজ করে নাই। আর্মি হেডকোয়ার্টারে মিটিং হয়েছে, না ইন্ডিয়ান হাই কমিশনে মিটিং হয়েছে, নাকি বঙ্গভবনে মিটিং হয়েছে? আপনাদেরকে আমি জানাই, মিটিংটা হয়েছে বঙ্গভবনে। এখন ওখানে আলোচনার পরে তারেক রহমানকে কনভিন্স করার জন্য, বাই দ্য ওয়ে তারেক রহমান কিন্তু হি ইজ ইন এ লালা ল্যান্ড, কোন দিকে যাবে, শ্যাম রাখি না কুল রাখি? তারেক রহমানকে কনভিন্স করার জন্য এসইউর কমান্ড্যান্ট শামসকে পাঠাইছে লন্ডনে। লন্ডনে গিয়ে তারেক রহমানকে বলছে, আপনি দেশে আসেন, আপনার জন্য আমরা হামবিজ দেব, আপনার সিকিউরিটি আমরা দেখব, বেগম জিয়ার জন্য আমরা এইটা দেব ওইটা দেব, আপনারা দেশে আসেন। কেন জানেন? এই মুহূর্তে ভারতপন্থীরা সরাসরি ওয়াকারকে সাপোর্ট করতেছে, কিন্তু বিএনপির মেইন নেতৃবৃন্দ যারা ভারত বিরোধী, যারা বাংলাদেশের পক্ষে, তারা কিন্তু ওয়াকারকে আর খালেদ আর্মি ব্রাসকে, যারা ভারতপন্থী, তাদেরকে সাপোর্ট করবে না। ওয়াকার
ক্যালকুলেট করেছে যদি বেগম জিয়া এবং তারেক রহমান তাকে সরাসরি সাপোর্ট দেয় দেন হি হ্যাজ লিটল বিট অফ কুশন টু হ্যাভ একটু নরমালসি, তারা একটু ভালো ফিল করবে। কিন্তু এই সার্জারি করতে গিয়া, এই অপারেশন করতে গিয়া শামস সফল হয় না, বিফল মনোরথে ব্যাক করছে। সিচুয়েশনটা এই, আপনি যে কথাটা ইঙ্গিত করছেন। এখন ওয়াকার যে ষড়যন্ত্রগুলো করছে, এটা কি শুধু তার চেয়ারটাকে রক্ষা করার জন্য, নাকি বিডিআর পিলখানা ম্যাসাকার উঠে আসলে ওয়াকার নিজেই ইনডাইরেক্ট হবে, তার চাকরি যাবে, সারা জীবন সে পচবে, ফাঁসির পদ্ধতিতে সে ঝুলবে, এটাকে বাঁচানোর জন্য? কোনটা আপনার মনে হয়? তার আপনি যে পরবর্তী যে কারণগুলো বলেন ওগুলো অত্যন্ত ভয়ঙ্কর কারণ, কিন্তু হি উইল বি ইনভলভড। তাকে যখন যদি নিয়ে আসা হয় তাহলে পরে দেখা যাবে যে লটস অফ কেসেস আর গোয়িং এগেনস্ট হিম, স্টার্টিং ফ্রম বিডিআর। ওখানে সে টুয়াইসি ছিল, হি হ্যাড ডিউটিস টু ডু, হি ডিড নট। সে বরং তৎকালীন 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডারকে হি অপোজ, যে ওখানে যাওয়া যাবে না। এটা সাক্ষী আছে। মুশকিল হলো যে এটা সাক্ষী আছে এবং সেটা টেলিভিশনে ক্যামেরার সামনে বলাও হয়ে গেছে। হোল নেশন হ্যাজ সিন দ্যাট। সো দোজ থিংস উইল কাম, ওইগুলো আসবে। সো তার আমার মনে হয় যেটা একটা মানুষ এবং এবং মোটামুটিভাবে স্বার্থপর মানুষ হিসাবে ওয়াকার সাহেব ওনার নিজের মানে সমস্যাগুলো দেখছেন, যে এই সমস্ত কিছু করা হচ্ছে এখন তার নিজেকে বাঁচানোর জন্য। হি ইজ ট্রাইং টু সেভ হিমসেলফ, দ্যাট আই শুড নট বি ইনভলভ, আমাকে যেন এর মধ্যে না ইনভলভ করতে পারে। ওই চেষ্টা করার জন্য আশপাশের ওদের প্রতি ওনার বিরাট ভালোবাসা আছে তা না, কিন্তু ওদেরকে সেভ করলে তার পর্যন্ত হুকটা আসবে না। দ্যাটস হোয়াট হি ইজ ট্রাইং বলে, দ্যাটস হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, সেটাই আমি মনে করি। এবং ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ওনার জন্য, অত্যন্ত ডিফিকাল্ট। কারণ উনি আর্মির ওই সমর্থনটা পান নাই, উনি জনগণ তার বিরুদ্ধে, এই যে বললেন না মুজিব ভাই, জনগণ যদি থাকে কারোর সাথে, জনগণ তার বিরুদ্ধে। আর এটা পাকিস্তান আর্মি না, ইট ইজ বাংলাদেশ আর্মি। পাকিস্তান আর্মির উপরে যা বললো একদম সলিডলি সবাই একটা কথা বলে হ্যাঁ ইয়েস। বলা হয় না, একটা যোগ করে বলা হয় যে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি হ্যাজ অ্যান আর্মি অ্যান্ড পাকিস্তান আর্মি হ্যাজ এ কান্ট্রি। বুঝতে পারছেন? পাকিস্তান আর্মি যা খুশি তাই করতে পারে। ওই নওয়াজ শরীফ বলার পরেও আপনার নাম কি বলে, মোশাররফ প্লেন থেকে কমান্ড করে এসে দখল করতে পারে। দ্যাটস নট দ্য কেস ইন বাংলাদেশ। এটা বাংলাদেশে এটা না। বাংলাদেশের লোকরা আরেকটু বেশি চোখ কান খোলা। আমি পাকিস্তানকে অপমান করছি না, বাট তারা চোখ কান বন্ধ করে চলে আমার কাছে মনে হয়। এটা চোখ কান খোলা এবং দেশপ্রেমিক। So they are not going to listen to this. আপনি জানেন না, আমি তো কতবার, মানে আপনি আপনার সোর্সে জানেন আমি কতজনের সাথে কথা বলেছি, starting from হাওয়ালদার, ওয়ারেন্ট অফিসার, সার্জেন্ট আপ টু লেফটেন্যান্ট জেনারেল। I have talked বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন ইয়েতে। এভরিবডি ওয়ান্টস যে এদের বিচার হোক। তারা মনে করে আমাদের উপর একটা গ্লানি চলে আসছে, এই কয়েকটা লোক গ্লানি নিয়ে আসছে, আমাদেরকে নষ্ট করে ফেলছে আমাদেরকে। দে ওয়ান্ট এই বিচার। এই যে গণ অসন্তোষ, মনে হয় না আপনি যে বললেন না যে বিএনপি খুব লাভ করতে পারে না, দ্যাটস ট্রু। কেন? বিএনপির কি লাভ? আর্মির পক্ষে ইয়ে করে এদেরকে ছেড়ে দিয়ে সমস্ত জনগণের চেতনার এগেইনস্টে কাজ করে বিএনপির কি লাভ? বিএনপি এইটা করতে যাবে বলে আমার মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক বিএনপির হাইয়েস্ট লিডারশিপ যারা, probably they are not going to accept it. I think you are assessing very correctly যে এইটা খুব সাকসেসফুল হয় নাই। it's not very successful. ওকে মুজিব ভাই, আমি আপনার কাছে যাব। এই সাজেশনটা করা অত্যন্ত ডিফিকাল্ট, কিন্তু তারপরে আমি করব। আমি জানি প্রশ্নটা হয়তো আপনি পছন্দ নাও করতে পারেন। এই মুহূর্তে ওয়াকার নিজের পাছা বাঁচানোর জন্য কি করতে পারে? এই মুহূর্তে ওয়াকার কি করলে আপনার মনে হয় সার্বিকভাবে সে তার মান সম্মানটা নিয়ে বাঁচে থাকতে পারবে? কি করলে আপনার মনে হয়? আমার মনে হয়, আমি কোনো তথ্য পেয়েছি বলে বলি না, বাট আমি যতটুকু সমসাময়িক ঘটনা দেখি এবং তার কার্যক্রম, বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা বুঝি, সেটা হলো যে সে চেষ্টা করছে এই কারেন্ট গভর্নমেন্টের সাথে একটা নেগোসিয়েশন করে তার একটা জায়গায় পাওয়ার জন্য। এবং আমার কাছে মনে হয় হি ফেল করার কারণেই সে যখন থেকে বোঝা শুরু করছে যে ইউনূস সরকারকে তার বাগে আনতে পারবে না, তখন থেকে
বিএনপির সাথে যোগাযোগ করছে। প্রথমে ম্যাডামের কাছে গেছে, নিশ্চয় আপনার মনে আসছে। তারপরে নানাভাবে সে তারেক রহমানের কাছে যাচ্ছে এবং নানাভাবে সে বিএনপির হায়ার এশেলন যারা নেতা আছে তাদের সাথে যাচ্ছে। তার সে কিন্তু দেশের জন্য যাচ্ছে, সে নিজের জন্য যাচ্ছে, সে যেটা চেষ্টা করতেছে। আপনি যদি আরো আগে থেকে চিন্তা করেন, সে যখন রাজনৈতিক বক্তব্য দেয়, প্রথম এক বক্তব্য দিল যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। সেটা কেন করতেছে সেগুলো? কারণ হলো সে জানে যে যখন সে মনে করতেছে যে আগামী দিনে ক্ষমতায় বিএনপি আসবে এবং বিএনপি যদি আসে, সে অলরেডি তাদের সাথে কথাবার্তা বলে রাখছে যে তাকে অ্যাটলিস্ট সেভ করবে বিএনপি, তাকে হয়তো দেখাবে যে সে একটা বিরাট হিরো, সে 5ই আগস্টে দেশের জন্য একটা বিরাট ই করছে, সে না থাকলে দেশটা আজকে এখনো হাসিনা সরকারের আন্ডারে থাকতো, হোয়াট এভার ইট ইজ, দিয়ে তাকে একটা বিরাট হিরো বানিয়ে দেখাবে যে হ্যাঁ সে টুকটাক কিছু অন্যায় তো করছে, আমরা তার বিরুদ্ধে তাকে মাফ করে দিলাম। একটা রাজনৈতিক দল এটা করতে পারে তাদের নিজেদের স্বার্থে, এবং রাজনৈতিক দল এটা ভেবে অ্যাসেস করতে পারে যে আর্মি যদি আমার পিছনে থাকে, আমি যত অপকর্ম করি না কেন আমি পার পেয়ে যাবো, কারণ আর্মি আমার পিছনে থাকবে, ভারত আমার পিছনে থাকবে, জনগণ আমার পিছনে না থাকলে হবে। তবে আমি মনে করি যে বিএনপির রাজনীতিবিদ যারা আছেন, যারা সিনিয়র আছেন, তারা বাংলাদেশের হিস্ট্রিটা ভালো করে পড়া উচিত, তারা বাংলাদেশের জনগণের চেতনা ভালো করে বোঝা উচিত। তারা আমার কাছে কেন জানি মনে হয় তারা 5ই আগস্টের পরে যেহেতু তারা এই লিডারশিপটা নেয় নাই এই আন্দোলনের, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই তারা চেষ্টা করতেছে যে ভারত অনুগত থাকা এবং আর্মিকে তাদের হাতে রেখে যদি তারা পাওয়ারে কোনোভাবে আর্মির থ্রুত যেভাবে হোক যদি তারা পাওয়ারে আসতে পারে, তারা এটাকে দীর্ঘকালীন সময়ের জন্য শাসনভার রাখার জন্য তারা এই দুইটা পক্ষকে স্পেসিফাই করে রাখার চেষ্টা করতেছে, যাতে করে মনে করতেছে যে যেভাবে হাসিনা 15 বছর চালিয়েছে জনগণের সাপোর্ট ছাড়া, তারা হয়তো এরকম 15 বছর বা তার চেয়ে বেশি চালাতে পারবে। এটা আমার মনে তাদের এই ইকুয়েশনটা তাদের মাথায়। কিন্তু জনগণ, বাংলাদেশের জনগণ কিন্তু খুব খুব সচেতন। আমি বিশ্বাস করি না যে যেখানে হাসিনা পারেনি টিকে থাকতে, অন্য কোন সরকার এসে ভারতের আধিপত্যবাদকে মেনে নিয়ে এবং উত্তরপাড়ার ব্লেসিংকে রেখে জনগণকে ছাড়া এই দেশকে শাসন করতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। আমার কাছে এখনো আমি বিশ্বাস করি যথেষ্ট সচেতন ব্যক্তি এসে পড়ছে। আপনি নিশ্চয়ই দেখেন যে এখন ওই যে আগেকার দিনে যে বয়ান ছিল সকল প্রগতিশীলদের, সকল সুশীলদের, তারা কিন্তু গার্বেজে চলে গেছে। এখন তাদের কথা কেউ বলেও না, তাদের কথা কেউ শুনেও না। 2-4টা পত্রিকায় যারা এখনো চেষ্টা করতেছে ভারতের আধিপত্যবাদ এবং তাদেরকে ইয়ে করার জন্য, তাদেরকেও মানুষ এখন থুতু দিচ্ছে। কিছুদিন পরে দেখবেন জায়গায় জায়গায় বাংলাদেশে, ঢাকাতে, নানা শহরে থুতু স্তম্ভ তৈরি হবে এবং এদের ছবি দিয়ে এদেরকে মানুষ থুতু দেওয়া শুরু করবে। তো জনগণ এইভাবে, মানে আপনি বিশ্বাস করেন, এই যে আমি কাল আজকে একজনের কাছে শুনতেছিলাম, মনে হয় হাসিনুর রহমান সাহেব বলছিলেন কর্নেল, যে আর্মির ভিতরে এবং নানা জায়গায় এরকম থুতু স্তম্ভ তৈরি করা। আমি কালকে চিন্তা করতেছিলাম যে আসলে একটা জায়গা থাকতে হবে যেখানে বীরের এক স্তম্ভ থাকবে একটা ওয়ালে, যারা স্যাক্রিফাইস করেছে, যারা বীর আমাদের, তাদেরকে আমরা ফুল দিব। আর তার ঠিক অপোজিট সাইডে একটা ওয়ালে থাকবে এইসব ক্রিমিনালদের, যেখানে মানুষ থুতু দিবে, জুতা মারতে পারবে। এবং এটা হতে হবে আমাদের দেশে, এটা প্রধান সড়ক হোক, যেখানেই হোক, এটা থাকতে হবে, যাতে জনগণ প্রতিদিন বুঝতে পারে, প্রতিদিন এই জিনিসটা বুঝে, এবং যারা আর্মিতে থাকবে বা যেখানে থাকে, সরকারের ব্যুরোক্রেট থাকে, যেখানে থাকে, তারা এই রাস্তা দিয়ে যাবে আর দেখবে যে দেশের সাথে গাদ্দারি করলে, জনগণের উপরে জুলুম করলে, দেশের টাকা চুরি করলে তার পরিণতি কি হয়। এবং এটা সবসময় থাকতে হবে আমাদের দেশে। এবং যারা দেশের জন্য স্যাক্রিফাইস করে, তাদের কাছে প্রতিদিন যে ফুলের মালাটা যাবে, সে বুঝবে যে দেশের জন্য স্যাক্রিফাইস করলে, জনগণের স্যাক্রিফাইস করলে জনগণ কিভাবে তাদেরকে মনে রাখে, কিভাবে শ্রদ্ধা করে, আর দেশের বিরুদ্ধে কাজ করলে জনগণ কিভাবে থুতু দেয়, কিভাবে জুতা মারে। আর অন্য কিছু মারার কথা আমি বললাম না, অন্য কিছু মারার অধিকার জনগণের আছে, কিন্তু আমি আপনার প্রোগ্রামে জানেন আমি একটু বেশি বলি না, তো অন্য কিছু মারার কথা আমি বলতে চাই না। ওকে, ঠিক আছে মুজিব ভাই, আমি আলটিমেটলি আমাদের এটা করতে হবে। এবং আমি আপনার কাছে ব্যাক করতেছি মুজিব ভাই, আমি আপনার কাছে ব্যাক করব। নীরা, এটা খুবই ডিফিকাল্ট আপনার জন্য, মাসুদ ভাইয়ের জন্য, মুজিব ভাইয়ের জন্য, এমনকি আমার জন্য, যে ওয়াকারকে এই মুহূর্তে কোন শতোপদেশ দিলে আপনার মনে হয় ওয়াকার তার নিজের জীবন বাঁচাতে পারে, মানিজ্যত বাঁচাতে পারে, সুষ্ঠু জীবন যাপন করতে পারে, এমন কি কোনো রাস্তা আপনার জ্ঞানের পরিধিতে কি আছে? আপনি কি শেয়ার করবেন? আমি বলবো তুই মর,
তুই আত্মহত্যা কর, তুই ফাঁসির কাস্টে ঝোল, তাইলে বেঁচে ওপারে চলে যা। এছাড়া আর কোনো বাংলার মাটিতে পথ নাই। আচ্ছা নীরা, তাইলে এটা তো ওয়াকার করলো, কিন্তু আপনার দলের যেসব লোকজনরা ওয়াকারকে সহায়তা করছে, 5 জন যাইয়া গণভবনে হাসিনার সাথে কথা বলছে, চুমা দিছে আর মদ খাইছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? জেকব ভাই, 75 আর 2024 এরা মিলিয়ে ফেলছিল। 75 আর 2024 কিন্তু এক জিনিস না। ওইটা হিসাব করে এত লটর বটর বাংলাদেশে গেছে। আর এই ওয়াকার দেখেন বিএনপি কে ক্যারট দেখিয়েছে। ওই ক্যারটের লোভে কিন্তু আজকে যে আলোচনা সমালোচনা আপনি করতেছেন বিএনপির, ওই ক্যারটের লোভেই কিন্তু হয়েছে। তো এখন আমার যেটা কথা, যে ওই ক্যারট দেখে আমরা লাফালাফি করলে কাজ হবে না। কারণ 24-এর আন্দোলন এটা আপনি ফেলে দিতে পারবেন না। হয়তো বা সময় লাগছে বা আরো কিছু সময় লাগবে প্রকৃত মীর জাফরদেরকে বের করার জন্য। এই বাংলার মাটিতে কোনো মীর জাফরের অবস্থান থাকতে পারবে না। কারণ ভারতের নীল নকশা এটা বোঝার মতো যে মানে শিক্ষা, রাজনৈতিক শিক্ষা যেটা দরকার, সেটা বাংলাদেশের এখন পর্যন্ত হয়নি। এটা হওয়ার জন্য বা এটা করার জন্য যে দূরদর্শিতা দরকার, সেরকম একজন আমাদের সামনে আসতে হবে। আজকে আমরা প্রধান উপদেষ্টার উপরে যে ভরসা করেছিলাম, আমরা হয়তোবা সময় একটু বেশি লাগছে, আমরা মন খারাপ করেছি, আমাদের ভিতরে একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে বা আসতেছিল, সেটা একই কারণ। কারণ এই গার্বেজ ক্লিন করতে 1 দিন 2 দিনের কথা না, 1-2 দিনে এই গার্বেজ ক্লিন করা যাবে না। এই গার্বেজ ক্লিন করতে হলে আরো সময় দরকার হবে। 16-17 বছরের যে স্বৈরাচার দেশকে মানে সেই ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে গেছে, সেখান থেকে উঠে আসা এই 16-17 বছর তো 1-2 স্বৈরাচার তৈরি হয়নি। আজকে সেনাবাহিনীকে ধরা হয়েছে, যে সেনাবাহিনী আমাদের দেশকে রক্ষা করবে, দেশ প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী, সেই সেনাবাহিনী যদি একটা দলকে সাপোর্ট করে যায়, সে আমার রাষ্ট্রকে সাপোর্ট করেনি, সে আমার রাষ্ট্রকে কোনো সহযোগিতা করেনি, সে একটা দলকে সহযোগিতা করেছে ভারতের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য। এই কথা বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই। তো সেখান থেকে আমরা এখন উঠে আসার আলো আমরা দেখতে পাচ্ছি। এরকমের সেনাবাহিনী একজন কেন, 1000 জন থাকলো আমি তার জন্য ফাঁসি চাবো। সে কাকে বা কার দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে সেটা আমার দেখার বিষয় না, সে কাকে ক্যারট দেখাচ্ছে সেটা আমার দেখার বিষয় না, কেন সে দেখিয়েছে সেটা আমার বিষয়। এই জন্য আমি তার ফাঁসি চাবো। ওকে নীরা, আপনার কাছে ব্যাক করব। মাসুদ ভাই, ডক্টর মুজিব ভাইয়ের কথা আপনি শুনেছেন, নীরার কথা শুনেছেন। আমি বলবো না যে আপনি ওয়াকারকে এমন একটা সাজেশন দেন সেজন্য এখান থেকে বেরিয়ে আসে। ওয়াকারকে এমন একটা সাজেশন দেন যেখানে সে তার চেয়ার সেভ করতে পারে, মানিজ্যত নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারে। এমন কি কোনো রাস্তা আছে বলে আপনি মনে করেন? আপনার মাইক্রোফোন, মাসুদ ভাই আপনার মাইক্রোফোন প্লিজ। ওকে, করেছি। ডেফিনেটলি চেষ্টা করা যেতে পারে। সেটা হচ্ছে যে হোয়াট এভার হি হ্যাজ ডান, উনি যাই করে থাকুন না কেন, এখন থেকে যদি ওনার নিজেকে সেফ করতে হয় এবং কোন রকম নিজেকে মান সম্মান নিয়ে ভালোভাবে যদি চলতে হয়, তাহলে পরে প্রবাবলি তার ফার্স্ট কাজ হচ্ছে জনতার পক্ষে চলে যাওয়া। জনগণ কি চাচ্ছে, হোয়াট ইজ দি ডায়াগোনাল, হোয়াট ইজ দি ন্যারেটিভ, জনগণের ন্যারেটিভটা কি, তারা এই ইয়েগুলোর বিচার চায়। প্রথমত এই বিচারে সহায়তা করা, সমস্ত ধরনের এদেরকে হ্যান্ড ওভার করা, এবং আবার বলা, ওই যে কথা বলছিল সমস্ত জনগণ খেপে গেছিল যে বিডিআরে হত্যা করেছে, বিডিআর সোলজাররা, দ্যাটস ইট, ফুল স্টপ, আর কোনো কথা নেই, নো, কাম ব্যাক। ওইটাকে আবার রিভাইভ করে প্রপারলি বিচারের কথা অঙ্গীকার জনগণের সামনে করেন, করলে পরে যেটা আপনি বলেছিলেন প্রথম দিন যখন 5ই আগস্টে বলেছিলেন যে সমস্ত কিছুর বিচার হবে, কাম ব্যাক টু দ্যাট পয়েন্ট। ওইখানে আসলে তখন আপনাকে ইউ আর লুকিং লাইক এ হিরো, বাট নাও ইউ ডোন্ট লুক লাইক এ হিরো এনি লঙ্গার বিকজ অফ ইউর অ্যাক্টিভিটিস। অতএব আপনি যেটা করেন সেটা আমার ইয়ে হচ্ছে যে
প্লিজ কাম ব্যাক উইথ দ্য পিপল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি এন্টায়ার আর্মির কি চিন্তা অ্যান্ড লিড দেম প্রপারলি। যে না ঠিক আছে, যারা অন্যায় করেছে তারা নিজেরা মোরালি ব্যাংক্রাফট, আর্মি মোরালকে তারা নষ্ট করেছে, তাদেরকে আটকালে, তাদেরকে বিচার করলে আর্মির মোরাল এন্ড এথিক্স অনেক স্ট্যান্ডার্ড জায়গায় চলে যাবে। মাসুদ ভাই আপনি বেয়াদবি নিয়েন না, আপনার সাথে কথা বলাটা আমি এনজয় করব। আমার একটা ফলো আপ কোশ্চেন দিয়ে আমি আর আপনি একটু গো অ্যান্ড ফোর্থ করি, ব্যাক অ্যান্ড ফোর্থ করি। আমার মনে হয় ওয়াকার যদি এই মুহূর্তে রাজসাক্ষী হয়, রাজসাক্ষী হয়ে হাসিনার সব অপকর্ম, এই বিডিআর এর সাথে ভারতের সব অপকর্ম এবং আর্মি অফিসারের চারপাশে যারা যারা এসব অপকর্ম করছে, ওয়াকার যদি এসে বলে যে আল বিকাম দ্য গভর্নমেন্ট উইটনেস, তাইলে ওয়াকার তার চাকরি সেভ করতে পারে, ওয়াকার তার জীবন বাঁচাতে পারে, ওয়াকার এখানে মান সম্মান নিয়ে বুক উঁচু করে দাঁড়াতে পারে। আপনার কি এটা মনে হয় না মাসুদ ভাই? হয় কি, মানে যদি উনি ওই রাস্তা ধরেন, দ্যাট ইজ এ মোর সিকিউর ওয়ে অফ সেভিং হিমসেলফ, আর একটু সিকিউর। কিন্তু পরবর্তী জীবনটা হি মাইট বি লুকড আপন, যে সে তার নিজস্ব লোকজনের জন্য কিছুই করে নাই, হি হ্যাজ জাস্ট সেভড হিমসেলফ। এখানে তাই করে না মাসুদ ভাই? হাসিনা কি করছে? হাসিনা পালায় যাওয়ার সময় আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা নিছে শুধুমাত্র তার আত্মীয় স্বজন ছাড়া? সেখানেই তো তাকে তার সিস্টেমে তারা চলে গেছে, সে নিয়ে গেছে, এটা আপনাকে তাকে ক্রেডিট দিতে হবে। সেখানেই তো তার সাথে হাসিনার সেখানেই তো হাসিনার সাথে তার ডিফারেন্সটা দেখাতে হবে। হাসিনার যে লেভেলের, অত নিচের লেভেলের না যাওয়াটা খুবই কষ্টের। আপনি যতই চেষ্টা করেন অত নিচে নামতে পারবেন না। মানুষ এত নিচে নামতে পারে, দ্যাট হাসিনা হ্যাজ শোন। এন্ড অত নিচে কি ওয়াকারও নামবে? আমার মনে হয় না আর কি। হি ক্যান হেল্প ইন এভরি সিঙ্গেল কেস। যে ঠিক আছে, আমি যেগুলো জানতাম, আমি আই উইল বি কামিং অ্যান্ড টেল দ্য ট্রুথ। যদি আমাকে ডাকা হয় কোর্টে, এটা বলবে না যে আমি রাজসাক্ষী হব, এটা বলুক যে আমাকে যদি কখনো কোর্টে ডাকা হয়, যে আমার দায়িত্ব পালনকালীন সময়ে হোয়াট ওয়ার মাই ডিউটিজ অ্যান্ড ডিড আই ডু ইট প্রপারলি অর নট, আমি এগুলো আনসার করতে রাজি আছি। আই এম কামিং টু ফেস দি কোর্ট, এবং আমি সম্মুখীন হব, কোনো সমস্যা নেই। এটা যদি করে, দ্যাট ইজ দি প্রবাবলি দি অনলি ওয়ে অফ কামিং আউট। দেখেন, মেজর অন্যায় করার পরেও আপনি যদি পক্ষে কিছু কাজ করেন, সে অন্যায়গুলোকে মাফ করে দেওয়ার বিধান ইভেন আমাদের পয়গম্বরে করে গেছেন। ফর এক্সাম্পল, খালিদ বিন ওয়ালিদ কখনো কোনো যুদ্ধে হারে নাই, এবং উহুদের যুদ্ধে মুসলমানরা হেরেছিল বিকজ খালিদ বিন ওয়ালিদ ওয়াজ লিডিং দি ওয়ার ফ্রম দ্য আদার সাইড। এই যুদ্ধে হারার পরেও, মানে যখন খালিদ বিন ওয়ালিদ দলে চলে আসলো, মুসলমান হয়ে গেল, তখন নবীজি তাকে একবার একটা অন্যায় করা, মানে তাদের চোখে অন্যায় করা সত্ত্বেও ছেড়ে দিয়েছিলেন। সেটা হলো যখন মক্কা ঘিরে ফেলছে তারা, মক্কা বিজয়ের সময়, তখন কিছু লোকজন মক্কার মধ্যে ঢুকে গেছিল। খালিদ বিন ওয়ালিদ ওয়াজ ওয়ান, যিনি অত্যন্ত সাহসী ছিলেন। কিছু লোকজন নিয়ে ঢুকে গিয়ে কিছু লোককে মেরে ফেলছে। যেখানে নবী ডিক্লেয়ার করতে যাচ্ছে সবাইকে মাফ করে দিব, সেখানে হি ওয়েন্ট অ্যান্ড হি অলরেডি কিলড সাম পিপল। কিছু কিছু লোককে মেরে, হয় না আমাদের মুক্তিযুদ্ধে খুলনা দখল করার আগে কিছু মুক্তিযুদ্ধে আগে ঢুকে গিয়ে যার যার সামনে পয়সা গুলি করে মেরে ফেলেছে কিছু লোককে। তো ওইভাবে কিছু লোককে মেরে ফেলেছিল। নবীজি ক্ষীণ ভর্ৎসনা করে ছেড়ে দিয়েছিলেন বিকজ অফ হিজ কন্ট্রিবিউশন টু ইসলাম। এই কন্ট্রিবিউশনটা না করলে পরে আপনার মাপের পথ নাই। ওশি কিল্ড আমির হামজা, নবীজির চাচা আমির হামজা আমির মুত্তালিব, তাকে যে বুকের মধ্যে মেরে কলিজা বের করে নিয়ে আসছিল হিন্দার জন্য, ইট ওয়াজ ওশি। এই ওশি মুসলমানদের জন্য বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করে জয়লাভ করে আসছিল। আসার পরেও নবীজি মৃদু ভৎসনা করা ছাড়া কিছু করেন নাই। ধর্মান্তরিত হওয়ার জন্য, তার পথে আসার জন্য ছেড়ে দিয়েছেন, বাট বলেছেন ওশিকে আমার সামনের থেকে যেতে বলো, আমি আমার মনে পড়ে যায়। তো এর চেয়ে বেশি কিছু বলেন নাই। এইরকম জায়গায় যদি ওয়াকার যেতে চায়, এইগুলো যে আমাকে কিঞ্চিত ভর্ৎসনা করে ছেড়ে দেওয়া হবে, তাহলে পরে তাকে জনগণের সাথে আসতে হবে। হি হ্যাজ টু কন্ট্রিবিউট। এই বড় যে কেস, এই যে বিডিআর হত্যা, এই যে শাপলা চত্বরের হত্যা, এই যে জনগণের হত্যা, এই যে হেলিকপ্টার থেকে গুলি করে ছোট ছোট বাচ্চাকে মেরে ফেলা, এই যে হাজার হাজার মানুষকে পঙ্গু করে ফেলা এবং অন্ধ করে ফেলা, এদের পক্ষে দাঁড়ান।
এদের পক্ষে দাঁড়িয়ে এদের বিচারগুলোকে ঠিক মতন করতে দেন এবং দেখান যে আপনি আপনার পদে থেকে এদের বিচারে সব রকম সহায়তা করছেন। সেক্ষেত্রে জনগণ আপনার দু একটা যে অন্যান্য যে মেজর ভুলগুলো করেছেন বা অন্যায়গুলো করেছেন মাফ করলেও করে দিতে পারে। যেমন পিপল মাইট ফরগেট ইট, যেটা নবীজি দেখিয়ে গিয়েছেন যে কিছু কিছু জিনিস উনি মাফ করে দিয়েছেন, ওনার আপন চাচাকে মারার পরেও মাফ করে দিয়েছেন, বিকজ সেই লোকটা কন্ট্রিবিউট করে নিজের পক্ষে চলে এসছে এবং তাদের পক্ষে আসলে শুধু না, কন্ট্রিবিউট করেছে, যুদ্ধ করেছে, জেহাদ করেছে, নবীজির জন্য জীবন দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আপনি ওইটা দেখান। ওয়াকার সাহেবকে বলবো যে ওইটা দেখান। আমার রিড বিটুইন মাই লিপস, রিড মাই লিপস আর রিড বিটুইন দ্য লাইন্স, লাইনের ভিতরে গুলো পড়েন। হোয়াট ইউ হ্যাভ টু ডু ইউ উইল আন্ডারস্ট্যান্ড। দিয়ে আপনার পথ আছে, এখনো পথ আপনাকে আমার মাসুদ ভাই আপনার অডিওটা ভেঙে যাচ্ছে, মাসুদ ভাই আপনার অডিওটা ভেঙে যাচ্ছে, মাসুদ ভাই আপনার অডিওটা ভেঙে যাচ্ছে। নিরুনিরা আমি আপনার কাছে যাব, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন মাসুদ ভাই? হ্যাঁ, আপনার অডিওটা ভেঙে গেছিল, প্লিজ আমি এটা শেষ করি। সেটা হচ্ছে যে ওনাকে এখন আমার একজন ভাতৃসুলভ বা একই দেশের মানুষ হিসাবে, একজন সিটিজেন হিসাবে, দেশপ্রেমিক হিসাবে আমার যেই প্রপোজালটা থাকবে বা যাতে করে উনি ওনার মান ইজ্জতে থাকতে পারেন, সেটা হচ্ছে যে উনি এই সমস্ত বিচারগুলাকে let him help. He should come back and he should show যে ওনার অ্যাক্টিভ পার্টিসিপেশন এগুলো সব ঠিক মতন এগিয়ে যাচ্ছে। শুধুমাত্র তাজুল ইসলাম একা না, উনিও আছেন, এইগুলো দেখাতে হবে ওনাকে। উনি আর্মির যাদেরকে he should arrest, ওই যে আপনার আয়না ঘর ভেঙে দেওয়াটা, এগুলো বন্ধ করতে হবে। He has to stop all these things. He has to keep it clear. নিজেকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে তারপরেও যে আবর্জনাগুলো তার গায়ে থাকবে, লেগে থাকবে, সেগুলোকে হয়তো তার এই ভালো কাজ। মাসুদ ভাই আপনার মাইক্রোফোনটা একটু যদি ঠিক করেন। নিরুনিরা আমি আপনার কাছে, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন মাসুদ ভাই যখন কথা বলছিলেন, যে আপনি বলছিলেন যে হাসিনা নেতা হিসাবে মাসুদ ভাই বলেন প্লিজ। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হাসিনা কাউকে নিয়ে যায় নাই, বা সেটা না যে হাসিনা পালিয়ে গেছে। এই 650 জনকে কে নিয়ে গেছে? এটা হাসিনার মানে পরামর্শে এরা গেছে। তা না হলে দেখেন ওয়াকার কেন এখন পর্যন্ত এই হাসিনার গান গেয়ে যাবে? আর যে বলেন যে সে ফেরেশতা হয়ে যাবে, কি করে ফেরেশতা হয়ে যাবে? সে তো এখানে আসলে রক্তমাখা হাত নিয়ে, বিচারের তো নাম্বার 1 আসামি সে, তো সে কি করে বিচারকে হেল্প করবে? সে কি করেই করবে? কারণ বেলা শেষে সে যখন বেডে যায়, বালিশের উপর যখন সে মাথাটা দেয়, তখন তো সে হলো নাম্বার 1 আসামি। ফাঁসির কাস্টে তাকে প্রথম ঝুলতে হবে। সে যদি এইটা দেখাইতে পারে তাহলে বলবো যে সে দেশপ্রেমিক, আদারওয়াইজ সে হলো একটা দল প্রেমিক, এবং সে দল প্রেমিক হয়ে সে ভারতের ইন্টারেস্টটা প্রোটেক্ট করেছেন। আজকে যে ভারত আমাদের ঘাড়ে চড়ে বসেছে ডিউ টু ওয়াকার। ওকে নীরা, আমি আপনার কাছে ব্যাক করব। ডক্টর মুজিব, আমি এতক্ষণ আপনি ডক্টর মাসুদ, নিরু আমরা কথা বলেছি বিভিন্ন ইস্যুতে। আমাদের সময় শেষ। আজকের আমাদের পুরো আলোচনাটাকে আপনি যদি কনক্লুড করেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার। থ্যাংক ইউ। আজকে প্রথমে আবার বলি, আজকে মেইন আলোচনা যেটা আপনি মেইন নিয়ে আনছেন যে ওয়াকারের রোল কি হবে, আমি মাসুদের সাথে 100% এগ্রি করি। সে তাকে প্রমাণ করতে হবে সে দেশপ্রেমিক, তাকে প্রমাণ করতে হবে সে ন্যায়ের পক্ষে, এবং এই প্রমাণটা তার জন্য তার ইজি হবে না। তাকে সত্যিকার অর্থে নানাবিধ যেসব কাজ করছে, আপনারা বিডের গণহত্যা থেকে শুরু করে হাসিনা যত রকম অপকর্ম আছে এগুলোর ব্যাপারে তাকে সে যা জানে, তার যেটা সে চাক্ষুষ দেখেছে প্রত্যেকটা জিনিসে তাকে সে রাষ্ট্রের পক্ষ হয়ে তাকে কাজ করতে হবে, তাকে উইটনেস হতে হবে। তাহলে যদি জনগণ তাকে ক্ষমা করে, এছাড়া তার কোনো ওয়ে নাই। তবে আমি মনে করি, এটা আমার রং হতে পারে, বাট সে যেভাবে গ্রুম হচ্ছে তার ব্রেইনের ভিতরে দেশপ্রেম আছে কিনা আই ডাউট। তার মধ্যে যদিও আমি দেখেছি হাসিনা প্রেম আর ভারত প্রেম ছাড়া কোনো জায়গায় ব্রেনের কোনো অংশে তার দেশপ্রেম আছে কিনা আমি ডাউট করি। তবে এটা প্রমাণের দায়িত্ব হলো তার।
সে যদি প্রমাণ করতে পারে যে সে সত্যিকার অর্থে দেশপ্রেমিক, সে সত্যিকার অর্থে আর্মির ঋত গৌরব ফিরিয়ে আনতে চায়, সত্যিকার অর্থে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করতে চায়, এবং এই যে জুলুম হয়েছে, যে খুন গুম যত কিছু হয়েছে, সেগুলোর ব্যাপারে সে একটা অ্যাক্টিভ পার্টিসিপেট হতে হবে, ফোর্স না। তাকে ফোর্স করে যদি করে তাহলে সে নিজের স্বার্থে, তার ইচ্ছার বিরুদ্ধে। তাকে এখানে প্রোঅ্যাক্টিভলি আগে আসতে হবে, তাকে শোক করতে হবে জনগণের কাছে, সে বিশ্বাস স্থাপন করতে হবে যে সে সত্যিকার অর্থে হি মিন ইট, এবং সে ফিল করে যে এই অন্যায়গুলোর বিচার হইতে হবে, এবং সে অ্যাক্টিভলি রোল প্লে করবে। যদি সেই জায়গাটা সে না আসতে পারে, জনগণ যেভাবে বোন নীরা যেভাবে উত্তেজিত হয়ে বলছে যে তার ফাঁসি দিতে হবে, জনগণও কিন্তু ওই নীরার পক্ষেই থাকবে, যে তারাও দেখতে চায় যে ওয়াকারের ফাঁসি হচ্ছে। কিন্তু আমি মাসুদের সাথে এগ্রি করি ব্যাপারে, যে তার কাছে সব সুবর্ণ সুযোগ আছে, এই সুযোগের তাকে সেই সদ্ব্যবহারটা তাকে করতে হবে। সে করতে না পারে, সে তার উপরে দায় দায়িত্ব আসবে। এবং আমি আবারও বলবো শেষে যে এই অন্তর্বর্তী সরকারকে আমি ধন্যবাদ জানাই, তাজুল ইসলাম সাহেব এবং প্রসিকিউটর এবং বিচারক সবাইকে আমি এ ব্যাপারে অভিনন্দন জানাই, এবং আমি তাদেরকে এইটুকু বলতে চাই, জনগণ আপনার পক্ষে আছে, জনগণ দেখতে চায় যত রকম অপকর্ম হয়েছে, সে কোন দল করে, কোন নেতা কি, এটা বড় কথা না, কোন আর্মিতে আছে না কিসে আছে না ব্যুরোক্রেসি, তার বড় কথা। ন্যায় অন্যায় বিচার বাংলাদেশে এস্টাবলিশ করতে হবে, এবং প্রতিটা অন্যায় বিচার করতে হবে। সে একটা রিক্সাওয়ালাকে যদি মেরে ফেলে, সেটা একটা অন্যায়, সেটারও বিচার আমি চাই। শুধু বড় লোকেরা মারলে, দেশে বড় কিছু করলে সেটা না, একটা রিক্সাওয়ালার জীবনও রাষ্ট্রীয় হিসাবে সে বাংলাদেশের নাগরিক, সে তাকে যে মারবে, যদি কেউ মেরে থাকে, আর্মির হোক পুলিশের হোক, বিচার হতে হবে, এবং সেই বিচারকে এস্টাবলিশ করার দায়িত্ব হলো রাষ্ট্রের। এই রাষ্ট্র একটা রাইট পথে এসেছে এত বছর পরে, আমি আশা করব এগিয়ে যাবে, এবং তার জন্য যতটা সময় প্রয়োজন এই সরকারের, আমাদের জনগণকে এই সরকারকে দিতে হবে। আমার কাছে ভয় হয় যে আগামী দিনে যে রাজনীতি দলই আসুক, সেটা আপনার বিএনপি আসুক বা জামাত আসুক বা অন্য কোনো আসুক, তারা কম্প্রোমাইজ হয়ে যাবে। তারা বিগত 53 বছর আমরা দেখেছি, তারা নানাভাবে বিদেশের চাপ হোক, দেশের রাজনৈতিক চাপ হোক, বা তাদের নিজের স্বার্থে তারা কম্প্রোমাইজ হয়েছে। আমরা চাবো না যে এই মুহূর্তে একটা চলমান প্রক্রিয়াতে, যেখানে একটা প্রসেস শুরু হচ্ছে, এটা কোনোভাবে বাধাগ্রস্ত হোক, এবং তার জন্য যতটা সময় প্রয়োজন, আমি মনে করি জনগণের পক্ষ থেকে আমি জানি জনগণ এই দায়িত্ব এই সরকারকে দিয়েছে, এবং দে ওয়ান্ট টু গিভ মোর টাইম। প্রয়োজনে যত সত্ত্বেও তারা কাজটা করবেন, এবং এই কাজটা সম্পন্ন করবেন। কারণ আমার জনগণ বিশ্বাস করে না যে একটা রাজনৈতিক দল ইলেকশনের মাধ্যমে এসে এই জিনিসগুলো সুষ্ঠুভাবে করতে পারবে। তারা গত 1-1.5 বছরে তারা এটা প্রমাণ করতে পারেনি, কোনো রাজনৈতিক দল প্রমাণ করতে পারেনি যে তারা সিনসিয়ার এই ব্যাপারে, যেটা এই সরকার প্রমাণ করতেছেন এই মুহূর্তে, সেটাও তারা করতে পারেনি। এবং তারা ইনফ্যাক্ট তারা দাবিও জানায় নাই যে এইটা একটা প্রিরিকুইজিট বিফোর ইলেকশন। সুতরাং এখানে জনগণের অবিশ্বাস আছে। আমি মনে করি এই সরকারকে আমাদের প্রয়োজন হলে সময় দিতে হবে, এবং সেটাই আমি জনগণের কাছে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে রিকোয়েস্ট করব। ধন্যবাদ। ওকে, ডক্টর মুজিবুর রহমান মজুমদার, অনেক মেহেরবানি, আপনি আজকে রোববার দিন আমাদেরকে সময় দিয়েছেন। জেনারেল ওয়াকার রাজসাক্ষী হয়ে তার চাকরি জীবনে ভারতের ইনভলভমেন্ট কোথায় কোথায় দেখেছে, এবং দেশ বিরোধী কার্যক্রম কারা কারা ভারতের সাথে সাথ দিয়েছে, তাদের সাথে অ্যাকমপ্লিশ হয়েছে, এর সবকিছু যদি ওয়াকারুজ্জামান ডিসক্লোজ করে, দেন আমি ওয়াকারুজ্জামানকে মাফ করার পক্ষে। কারণ বাংলাদেশের 54 বছরে একমাত্র ভিলেন ভারত। এই ভারতের সহযোগী কারা, তাদেরকে চিহ্নিত যদি আমরা করতে পারি ওয়াকারের মতো একজন সাক্ষীর মাধ্যমে, তাইলে ওয়াকারের গুনাহখাতা কিছুটা মাফ হবে। কিন্তু তার চেয়ে বড় কথা, বাংলাদেশের মানুষ ভারতের জাতাকল থেকে বেরিয়ে আসা সবচেয়ে বড় টিপসটা পাবে। তো জেনারেল ওয়াকার এই মুহূর্তে আপনি কি করতে পারেন? আপনি একটা কাজ করতে পারেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হি ইজ নট অ্যান ইডিয়েট, উনি খুব বুদ্ধিমান মানুষ। কেন বুদ্ধিমান মানুষ? উনি জানতেন যে ওনাকে দ্বারা অন্যায় কাজ করানো হয়েছে। এটা কিন্তু বিট্রে করা না, দিস ইজ নট স্নিচিং, এটা স্নিচিং না। উনি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
ব্যক্তি জীবনে বলেছেন উনাকে দিয়ে জোর করে অন্যায় কাজ করানো হয়েছে ওনার চাকরির জন্য, ওনার পরিবারের স্বার্থে, ওনার জীবন বাঁচানোর স্বার্থে উনি অন্যায় কাজ করে ফেলেছেন। এখন জেনারেল ওয়াকার এসে যদি এটা চিন্তা করে, সে নামাজের অভিনয় করে, সে ইমানদারের অভিনয় করে, সে ভালো মানুষের অভিনয় করে, এই সব অভিনয় বাদ দিয়ে জেনারেল ওয়াকার যদি বলতে পারে যে ওকে আমি আর্মিতে আমাকে এনরোল করানো হয়েছে, আমি ছাত্র হিসাবে আমি ডি মাইনাস ক্যাটাগরি অথবা সি ক্যাটাগরি, আমাকে এইভাবে ট্রেনিং করানো হয়েছে, আমি আওয়ামী লীগের এই কার্যকলাপ দেখেছি, ভারতের সাথে আমার এই কার্যকলাপ হয়েছে, ভারত এইভাবে বাংলাদেশে ইনফিলট্রেট করে, বিডিআর পিলখানা ম্যাসাকারে আমার এই ভূমিকা ছিল, ভারতের এই ভূমিকা ছিল, মঈনুদ্দিনের এই ভূমিকা ছিল, এর প্রত্যেকটা সাবজেক্ট ইন ডিটেলস উনি যদি চিফ প্রসিকিউটরের কাছে তুলে দেন, আমি ওনাকে মাফ করার পক্ষে, এবং আপনি চাইলে মাপ পেতে পারেন। কিন্তু একটা কথা আমি জানি আপনি চিন্তা করছেন, জেকব মিল্টন আমি এগুলো করলে আমাকে তো বাঁচতে দেবে না, ইন্ডিয়া আমাকে মেরে ফেলবে। আপনি ঠান্ডা মাথায় শুনে রাখেন জেনারেল ওয়াকার, আপনি যদি এই কাজটা করেন আপনি বাংলাদেশের 20 কোটি মানুষের মন জয় করে নেবেন। এরপরে আপনি বাংলাদেশে থাকবেন না, ইউরোপে থাকবেন না, আমেরিকা থাকবেন, ডাজ ইট রিয়েলি ম্যাটার? কারণ দেশের জনগণ আপনার প্রতি কৃতজ্ঞতা দেখাবে, দেশের জনগণ আপনাকে মাফ করলে মাফ করতেও পারে, এবং আমি জানি করবে। কারণ ভারতের জাতাকল থেকে বেরিয়ে আসার গোপনীয়তা আপনি যদি জনগণকে দিয়ে দেন, ভারতের জাতাকল থেকে বাংলাদেশকে মুক্ত করার গোপনীয়তা আপনি যদি জনগণকে বলেন এই জড়িত এই জড়িত এই জড়িত, শুধু সেনাবাহিনী আর বিমান বাহিনী আর নৌবাহিনী না, আপনি আওয়ামী লীগের নেতাদের নাম বলেন, আপনি বিএনপির নেতাদের নাম বলেন, জাতীয় পার্টির নেতাদের নাম বলেন, বামপন্থী নেতাদের নাম বলেন, আপনি জানেন তো, তাদের নাম বলে দেন। এছাড়া জেনারেল ওয়াকার, ডক্টর মাসুদ একটা কথা বলেছে, সেটা কি জানেন? আপনি যদি এই 16 জনের হস্তান্তর নিয়ে যদি নাটকবাজি করতে যান, এবং তাজুল সাহেব যদি রাগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি বলে ফর অবস্ট্রাকশন অফ জাস্টিস, এই শব্দটাকে ব্যবহার করে যদি আপনার উপরে শুধু একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দেয়, আপনার চাকরি বক্কাটা হয়ে যাবে, আপনার চাকরি ডান। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা বলি জেনারেল ওয়াকার, এটা লয়ের একটা টার্ম, লিগ্যাল ফিল্ডের একটা টার্ম, অবস্ট্রাকশন অফ জাস্টিস। সিম্পল, প্রেটি সিম্পল। তাজুল ইসলাম এই অবস্ট্রাকশন অফ জাস্টিসের অজুহাত দিয়ে আপনার বিরুদ্ধে, নৌবাহিনীর প্রধানের বিরুদ্ধে, বিমান বাহিনীর প্রধানের বিরুদ্ধে, ডিজিএফআই ডিজির বিরুদ্ধে, বর্তমান ডিজির বিরুদ্ধে উনি অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দিতে পারেন। আর উনি যদি এই অ্যারেস্ট ওয়ারেন্টটা দেয়, অ্যাডজুটেন্ট জেনারেল হাকিমুজ্জামান আপনার ইনসাফ আপনার পাশার মধ্যে ঢুকা যাবে, আপনিও চাকরি হারাবেন। ধান্দাবাজি বাদ দেন, আর্মির ইউনিফর্ম পরে, আর্মির ইউনিফর্ম পরেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। আপনাদের প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের ট্যাক্সের পয়সায় আপনি মিয়া বেতন নেন, এত বড় কথা কোথায়? মিয়া ঠান্ডু মাথা হাকিমুজ্জামান চলতে সব কাছে হারাম খাইতে খাইতে আবার ওইখানে ইনসাফের দোহাই দেন। কোন দোহাইতে কাজ হবে না, এত বার বাইরের না, ঠিক আছে? এত বার বাইরের না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা শেষ ধাপে গিয়ে পৌঁছেছেন। আমার দেশটাকে, আমার মাতৃভূমিকে রসাতলের কাছাকাছি নিয়েছেন। নীরা যখন বলে ওয়াকার তুই মর, আমি নীরাকে থামাতে চাইছি, কিন্তু আমার বিবেক আমাকে আটকায়া দেয়, কারণ আপনারা মৃত্যুদণ্ড পাওয়ার মতোই কাজ করেছেন। আপনাদের বেঁচে থাকার আসলে কোনো অধিকার নাই। আমি কি মনে করি আপনাদের পরিবর্তন হবে? আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। কিন্তু একটা কথা,
রাজনৈতিক দল স্পেশালি বিএনপির এসব হারামখোর দেশদ্রোহী হায়নাদের বলছি, সালাউদ্দিন, গোরখোদক আব্বাস, আমির খসরু মাহমুদ, ইকবাল হোসেন টুকু, সামাওয়াল, আব্দুল আউয়াল মিন্টু, তাবিত আউয়াল, রেডি হয়ে যাও বাছাধনরা। তোমাদেরকে যখন উলঙ্গ করবে আর্মির ইউনিফর্ম তো আর থাকবে না, তোমাদের জাঙ্গা সামলানোর সুযোগ পাবা না, হারামজাদা বিশ্বাসঘাতক কুত্তার বাচ্চারা। বাংলাদেশ জিন্দাবাদ দিতে শেখ, ইনকিলাব জিন্দাবাদ দিতে শেখ। দেশের জনগণ তোদেরকে যদি আবার গ্রহণ করে। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। ইনশাল্লাহ আগামী বুধবার দিন আপনাদের সাথে আবার দেখা হবে। কিন্তু দেশের বর্তমান যে অবস্থা, তাতে ইমার্জেন্সি যদি আমার সামনে চলে আসে এমন কিছু, আমি আপনাদের সামনে লাইভে হাজির হয়ে যাব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।